তাহলে আজকের ক্লাসে আমরা স্টার্ট করছি হিস্ট্রি দিয়ে। আমাদের এনটিপিসি 2026-এর এটা ফার্স্ট ক্লাস, আর এই ব্যাচটা আমাদের পেড ব্যাচ। আর এই ব্যাচের যে ক্লাস আছে সেটা আমাদের প্রথম 20-25টা ক্লাস আমাদের ইউটিউবেও আসবে, ঠিক আছে? অল সাবজেক্টের ক্লাস হবে, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব সমেত। তো আজকে আমরা যে সাবজেক্ট স্টার্ট করছি সাবজেক্টের নাম হচ্ছে আমাদের ইতিহাস, হিস্ট্রি। হিস্ট্রিতে দেখো আমরা মেনলি কি পড়বো, হিস্ট্রিতে আমরা পড়বো পাস্টের ব্যাপারে। আর এখানে যারা ক্লাসটা লাইভে থাকবে, পুরো লাইভে তোমার সব জিনিস মুখস্থ হয়ে যাবে, এর বাইরে আর তোমার কিছু বাড়িতে সেরকম খাটনিও করতে হবে না। আর আরেকটা বলি, সেটা হচ্ছে যে আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপ করো তাহলে এই নাম্বারটাই করবে। 9062114394। এটা কাদের জন্য? এটা তাদের জন্য যারা ইউটিউবে পরে দেখবে ক্লাসটা, কারণ অনেকে ইউটিউবে নাম্বার খুঁজে পায় না। সমস্যা হয় এটা, আমাকে অনেকে অনেক খুঁজে এদিক ওদিক দিয়ে পরে নাম্বার পেয়ে আমাকে এসএমএস করেছিল। আর অনেক সময় কী হয়, নাম্বার কমেন্টে চায়, সেই ক্ষেত্রে অন্য কেউ অন্য নাম্বার দিয়ে দিতে পারে। তো কমেন্টের কোনো নাম্বারের উপর ভরসা কেউ করবে না। হ্যাঁ, এই পুরোনো নাম্বারটাই, এইটাই একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার, 9062114394। হ্যাঁ, যেটা তোমাদের কাছে আছে এইটাই। অনেকে কি করে, হোয়াটসঅ্যাপে উল্টোপাল্টা নাম্বার লিখে দেয়, তো সেই নাম্বারে আবার এসএমএস করে আমাকে পাবে না কিন্তু। তাহলে এইটাই একটা একমাত্র নাম্বার, এসএমএস করলে এই হ্যাঁ নাম্বারে স্যার। এসএমএস করতে হবে। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ স্যার, আমি কল্যাণ বলছি স্যার, ওই আচ্ছা, চাকদা আমরা থেকে। এই মিনিট ক্লাসটা কন্টিনিউ করে আমরা লাস্টে সব কিছু শুনবো বাকি। তো এখানে আমরা না স্যার, হিস্ট্রি দিয়ে স্টার্ট করছি। এখন আর কিছু বলো না, আমরা শেষে শুনবো। হিস্ট্রির ব্যাপারে আমরা কি পড়বো? অ্যাবাউট পাস্টের ব্যাপারে পড়বো। আর পাস্টের ব্যাপারে এমন জিনিস পড়বো যেগুলো অ্যাকচুয়ালি পোক্তা প্রমাণ পাওয়া গেছে, মানে পোক্ত একটা প্রমাণ পাওয়া গেছে, সেগুলোই হচ্ছে হিস্ট্রি। এমন যে জিনিসের প্রমাণ আমরা পাইনি সেগুলো হিস্ট্রিতে নেই, সেগুলো হিস্ট্রি সম্বন্ধে বাদ। কাল্পনিক কিছু আমরা পড়বো না, সব কিছু যেগুলো আমাদের প্রমাণ সমেত পাওয়া গেছে সেগুলোতে আমরা হিস্ট্রিতে পড়বো। ক্লিয়ার? বোঝা গেল? আর হিস্ট্রিতে কিসের অধ্যয়ন করা হবে? অ্যাবাউট পাস্ট মানে অতীতের। এবার এই যে হিস্ট্রি যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ, ওয়ার্ডটা তুমি দেখতে পাচ্ছ, এটার উৎপত্তি হয় হচ্ছে হিস্টোরিয়া। হুম হিস্টোরিয়া থেকে, একটা গ্রিক শব্দ হিস্টোরিয়া, সেইখান থেকে আসে হচ্ছে হিস্টোরি। ঠিক আছে? হিস্ট্রি কথাটা আসে কোথা থেকে? হিস্টোরিয়া থেকে। তাহলে পরীক্ষায় কিন্তু এই জায়গাটা থেকে, এই ফার্স্ট জায়গাটা থেকে তোমার কোশ্চেন চলে আসতে পারে যে কোন শব্দ থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি হয়। তোমার বলতে হবে হিস্টোরিয়া। দেখো, হিস্টোরিয়া মিলিত শব্দ, একই রকম টাইপের। আর এই হিস্টোরিয়া শব্দটা কোন ভাষার? এটা হচ্ছে গ্রিক। গ্রিকের শব্দ। ক্লিয়ার? এবার একটা ব্যক্তি আছে, যে ব্যক্তিটার নাম হচ্ছে পার্সন মানে ব্যক্তি, সে ব্যক্তিটার নাম হচ্ছে হেরোডোটাস। এটা অনেকেই জানো হয়তো। এই হেরোডোটাস একটা বই লেখেন। হেরোডোটাস কি করেন? একটা বই লেখেন। হেরোডোটাসের বইয়ের নাম হচ্ছে হিস্টোরিকা। এটা হিস্টোরিয়া, এটা হিস্টোরিকা। হিস্টোরিকা হচ্ছে কার বইয়ের নাম? হেরোডোটাসের বইয়ের নাম। এবার হেরোডোটাস এই বইতে কি লেখেন? হেরোডোটাস এই বইতে সম্পূর্ণ ইতিহাসের সম্পর্কে লেখেন। বোঝা গেল? তার জন্য এই বই থেকে আমরা প্রচুর পরিমাণে ইতিহাস সম্পর্কে অনেক ডেটা পাই, অনেক নলেজ পাই। তাই হেরোডোটাসকে ফাদার অফ হিস্ট্রি বলা হয়। তাহলে এটা প্রচুর পপুলার কোশ্চেন, এক্সামে আসতে পারে। হিস্ট্রির জনক কাকে বলা হয়? ফাদার কাকে বলা হয়? মনে রাখতে হবে, হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। ক্লিয়ার? হেরোডোটাসের লেখা বইয়ের নাম কি? হেরোডোটাসের লেখা বইয়ের নাম হচ্ছে হিস্টোরিকা। বইতে আমরা কি সম্পর্কে জানতে পাই? ইতিহাস সম্পর্কে আমরা জানতে পাই। তাহলে এইটুকু জায়গাতে আমরা যা দেখলাম, আমাদের কাছে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার। হিস্ট্রি শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? হিস্টোরিয়া থেকে হয়েছে। সেটা কোন শব্দ? এটা গ্রিক শব্দ একটা। ইতিহাসের জনক হেরোডোটাস, বইয়ের নাম হিস্টোরিকা, যেটা আমরা হেরোডোটাসকে ফাদার অফ হিস্ট্রি বলি। ঠিক আছে? এইবার হচ্ছে, এই যে আমরা ইতিহাস সম্পর্কে এত কিছু জানতে পারি, এই ইতিহাস জানার জন্য সোর্স কি? আমাদের কোনো কিছু জানার জন্য তো একটা পোক্তা প্রমাণ লাগবে, সোর্স লাগবে। তো এর জন্য সোর্সগুলো কি কি দেখো। প্রথম যে সোর্স আছে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। এই টার্মগুলো ইংলিশেও একটু দেখে রাখবে, সঙ্গে বাংলাতেও দেখবে। সব টার্মের ইংলিশ ভার্সন গুগলে সার্চ করলে বাংলাতেও পাবে। পুরাতাত্ত্বিক বলা হয়, আর্কিওলজিক্যাল মানে হচ্ছে পুরাতাত্ত্বিক। এবার আর্কিওলজিক্যালের যে সোর্স আছে, কি সোর্স দেখছি আমরা? এই আর্কিওলজিক্যাল সোর্স দেখছি। এই সোর্সটা মানে কি? সোর্সটা মানে যেখান থেকে আমরা ইতিহাস সম্পর্কে ধারণা পাই। ঠিক আছে? সেইটার মধ্যে সবার প্রথমে আসবে হচ্ছে আমাদের ইনস্ক্রিপশন। সবার প্রথমে আমাদের আসবে কি? ইনস্ক্রিপশন আসবে। ইনস্ক্রিপশন ব্যাপারটা কি? ইনস্ক্রিপশন মানে হচ্ছে পাথরে লেখা লিপি, যেটা আমরা নানা রকম গুহায় দেখেছিলাম। গুহার মধ্যে কি করেছিল মানুষ? নানা রকম ভাবে পাথরের মধ্যে খোদাই করে করে লিখেছিল। তো পাথরের লেখা, খোদাই করে লেখা সব জায়গা যেখানে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, সেগুলোকে বলা হবে কি? বলা হবে ইনস্ক্রিপশন বলা হবে। বোঝা গেল? আর আর্কিওলজিক্যাল যে সোর্স আছে সের মধ্যে, তাহলে তার মধ্যে আমাদের প্রথম কি আসছে? ইনস্ক্রিপশন আসছে। তার মধ্যে কি কি আসবে? মনুমেন্ট আসবে, মনুমেন্ট। তার মধ্যে আসবে কয়েন আসবে। অনেক পুরনো পুরনো কয়েন দিয়েও আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। স্ট্যাচু আসবে, স্ট্যাচু। আর আসবে সিল মোহর।
রাজাদের যে সিল মোহর ছিল সেইগুলো দ্বারাও আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাহলে ইতিহাসের সোর্স যদি আমি বলি, তাহলে আমার বলতে হবে ইতিহাসের প্রথম সোর্স হচ্ছে আর্কিওলজিক্যাল বা পুরাতাত্ত্বিক সোর্স। আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে সবার প্রথমে আমরা দেখলাম ইনস্ক্রিপশন। তুমি বলবে ইনস্ক্রিপশন মানে কি? পাথরে লেখা যে লিপিগুলো আছে, যেগুলো আমরা গুহার মধ্যে থেকে উদ্ধার করেছি, সেগুলোকে বলা হয় ইনস্ক্রিপশন। মনুমেন্ট, প্রাচীন মনুমেন্ট থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, কয়েন থেকে জানতে পারি, স্ট্যাচু থেকে জানতে পারি, সিল থেকে জানতে পারি। এবার এইগুলো যদি কোনো একটা দিয়ে জিজ্ঞাসা করে যে এটা ইতিহাস জানার কীরকম সোর্স, একটা অপশানে থাকবে আর্কিওলজিক্যাল সোর্স, তখন তোমার টিক করতে হবে এটা পুরাতাত্ত্বিক বা আর্কিওলজিক্যাল সোর্স। বোঝা গেল কোশ্চেন কীরমভাবে বানাতে পারে? কোশ্চেন কিন্তু অনেক ডেপথে যাবে, মাথায় এটা রাখো। এর জন্য প্রচুর স্টুডেন্টের কাছে জিকে টাফ লাগবে, কিন্তু আমরা পড়বো এমনভাবে যাতে জিকেটা ইজি হয়। ঠিক আছে? এইবার হচ্ছে আমাদের 1 নম্বর আমরা দেখলাম পুরাতাত্ত্বিক সোর্স, যেটা সম্পর্কে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। সেকেন্ড হচ্ছে আমাদের আসবে লিটারেসি সোর্স। মানে লিটারেসি মানে হচ্ছে আমাদের সাহিত্যিক যে পুস্তক আছে, বই আছে, সেগুলো। এবার লিটারেসি সোর্সের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিলিজিয়াস মানে ধার্মিক যেসব পুস্তক আছে সেগুলো দ্বারাও আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। আর একটা হচ্ছে নন রিলিজিয়াস, যেগুলো ধার্মিক না কিন্তু অনেক প্রাচীন ইতিহাস, ওগুলো দ্বারা আমরা জানতে পারি। রিলিজিয়াস যদি বলি তাহলে আসবে আমাদের মহাভারত, রামায়ণ, এগুলো সব আমাদের রিলিজিয়াস এমন বুক, মানে ধার্মিক এমন বুক যেগুলো আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে সাহায্য করে। নন রিলিজিয়াস যদি আমরা বলি এমন কোনো বই যেগুলো আমাদের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে, একটা হবে অর্থশাস্ত্র, কৌটিল্য বা চাণক্যের লেখা, আর একটা হচ্ছে আমাদের বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। বোঝা গেল? তাহলে এইটুকু আমরা কি দেখলাম আরেকবার দেখি। আর এখানে আরেকটু পয়েন্ট সিটাও আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে ডেসক্রিপশন অফ ফরেন ট্রাভেলার, মানে অনেক বিদেশি পর্যটক এসেছিল ভারতে। ফরেন ট্রাভেলার মানে বিদেশি পর্যটক। তারা যখন এসেছিল তারাও তাদের পুস্তকে অনেক কিছু লিখে গেছে, বইয়ের মধ্যে লিখে লিপিবদ্ধ করে গেছে। বোঝা গেল? তাহলে সেরকম যদি আমরা কিছু বই দেখি যারা বিদেশি পর্যটকরা এসে লিখেছিল, আর সেগুলো দ্বারা আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেমন হচ্ছে হিউয়েন সাং একজন ব্যক্তি ছিল, সে একটা বই লেখে, বইয়ের নাম হচ্ছে সি ইউ কি, বইয়ের নাম সি ইউ কি। আর যে ব্যক্তি লেখে তার নাম হিউয়েন সাং। পরীক্ষায় এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম কি? তুমি বলে সি ইউ কি। সেকেন্ড হচ্ছে ইভান বতুতা, একজন বিদেশি পর্যটক ছিল। তিনি এসে যখন আমাদের জানতে পারলো এরকম কিছু ছিল বা ইতিহাস সম্পর্কে লেখেন, যে বইয়ের মধ্যে লেখেন, সেই বইয়ের নাম হচ্ছে আমাদের রেহেলা। তাহলে এইগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে এখান থেকে। ঠিক আছে? যে ইভান বতুতা লেখা বইয়ের নাম তুমি বলবে রেহেলা, আর হিউয়েন সাংয়ের বইয়ের নাম তুমি বলবে সি ইউ কি। তাহলে এইটুকু আমরা এখানে কভার করলাম। আরেকবার ভালো করে দেখি পুরো বিষয়টা আমরা কি কভার করলাম। সেটা হচ্ছে যে সোর্স অফ হিস্ট্রি আমরা দেখলাম। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি ফাদার অফ হিস্ট্রি নাম কি ছিল, কেউ বলতে পারবে ফাদার অফ হিস্ট্রি কে ছিল? হেরোডোটাস স্যার। হেরোডোটাস ছিল। হেরোডোটাস স্যার। ওকে, হেরোডোটাস। একদম। তাহলে ফাদার অফ হিস্ট্রি কে ছিল? তোমরা বলছো হেরোডোটাস ছিল, একদম ঠিক বলছো। আচ্ছা, হেরোডোটাস একটা বই লেখেন যার সম্বন্ধে ইতিহাস সম্পর্কে জানতে পারি, বইয়ের নাম হিস্টোরিকা। ওকে, একদম কারেক্ট। তাহলে এখানে আমরা কি দেখলাম যে পুরাতাত্ত্বিক সোর্সের মধ্যে আমরা দেখলাম ইনস্ক্রিপশন, মনুমেন্টস, কয়েন, স্ট্যাচু, সিল। তুমি বলবে হ্যাঁ স্যার, ক্লিয়ার। সেকেন্ড আমরা দেখলাম লিটারেসি সোর্স, মানে যেখানে সাহিত্যিক যেসব বই থাকবে তার মধ্যে আমরা দেখছি রিলিজিয়াসও দেখছি, নন রিলিজিয়াসও দেখছি, আর একটা দেখছি যেগুলো বিদেশি পর্যটকরা লিখেছে। রিলিজিয়াসের মধ্যে দেখছি আমরা মহাভারত, রামায়ণ। নন রিলিজিয়াসের মধ্যে আমরা দেখছি অর্থশাস্ত্র, ইন্ডিকা। ক্লিয়ার? আর ইনস্ক্রিপশন যদি আমরা বলি যেগুলো বিদেশি ট্রাভেলার লিখেছে, সেগুলো হচ্ছে আমাদের হিউয়েন সাংয়ের লেখা সিইউকি, ইভান বতুতার লেখা রেহেলা। ক্লিয়ার? এবার আমরা যদি এখানে যে ইন্ডিকাটা রয়েছে, ইন্ডিকা মানে এটা এটা কি যে যেটা থার্ড সি এর মধ্যে দিলেন ডেসক্রিপশন অফ ফরেন, সেটার মধ্যে এটা পড়ছে একটা না ইন্ডিকাটা? না, এটা একটা বুক। ঠিক আছে? এটা একটা বুক যেটা হ্যাঁ মেগাস্টিনিসের লেখা। এটা একটা নন রিলিজিয়াস বুক। নন রিলিজিয়াস মানে যেখানে কোনো মানে ধার্মিক কিছু লেখা নেই। এটা একটা এমন একটা বুক যেটা আমাদের ইতিহাস সম্পর্কে ধারণা দেয়, কিন্তু এটা নন রিলিজিয়াস এদিকে দেখলাম। হিউয়েন সাং এর যে লেখা আর ইবন বতুতার, এদের মধ্যে মধ্যে কি মানে ধর্মের ব্যাপারে আছে? না, এগুলো ধর্মের ব্যাপারে নেই। ধর্মের ব্যাপারে শুধু এইগুলো বইগুলোই আছে, যেগুলো মহাভারত, রামায়ণ, এগুলোর মধ্যে আমরা ধর্ম মানে এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানো হয়েছে। এগুলো কোনো ধার্মিক বই না। এটা হচ্ছে পুরোপুরি নন রিলিজিয়াস। আর এটা হচ্ছে যারা পর্যটকরা বিদেশ থেকে এসেছিল তাদের যে এক্সপিরিয়েন্স এখানে আসার পরে, সেই এক্সপিরিয়েন্স, ধরো তুমি একটা কোথাও একটা আমেরিকায় গেলে বা কোনো একটা দেশে গেলে, সেইখানে কিছুদিন থাকলে 10 বছর, 15 বছর, 20 বছর, ওইটা বোঝার জন্য জায়গাটা কীরকম, তো সেটা তুমি একটা বইয়ের মধ্যে লিখলে, সেইটা যেটা লিখলে সেটা হয়ে যাবে যে ডেসক্রিপশন, মানে তোমার এই বিদেশি পর্যটক, তুমি তখন ওটার ওই দেশের বিদেশি পর্যটক। সেটা বলছি না, আমি বলছি যে ইন্ডিকাটাও তো তাহলে মানে মেগাস্টিনি মানে উনিও তো পর্যটক ছিলেন, তাহলে এটা কি এই ফরেন ট্রাভেলার বইয়ের মধ্যে একদম আসছে একদম না? এটাও ফরেন ট্রাভেলের মধ্যে বলতে পারো, কিন্তু এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে এখানে যে এগুলো পুরোপুরি
পুরোপুরি রিলিজিয়াস, এটা পুরোপুরি নন রিলিজিয়াস, আর এটা বিদেশি পর্যটকের লেখা। এটাও তুমি এখানে লিখতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ওটাই জানতে বোঝা গেল? চাইছি। হ্যাঁ ওকে, এবার যদি আমরা একটু দেখি, এবার দেখো এই চার্টটা তুমি সব বইতেই দেখতে পাবে, কিন্তু এখানে মজাদার বিষয় হচ্ছে এটা যদি আমরা পুরোপুরি ভালোভাবে বুঝি তাহলে হিস্ট্রি পড়তে আমাদের ইন্টারেস্ট জাগবে, নাহলে হিস্ট্রিটা একটু কম ইন্টারেস্টিং লাগবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, সবাই সবাই বুঝতে পারবে একবারেই, কোনো সমস্যা হবে না। হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের পড়তে হবে, আমাদের সিলেবাসে ইন্ডিয়ান হিস্ট্রি আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি তো নেই, পড়তেও হবে না, ঝামেলাই নেই। ইন্ডিয়ান হিস্ট্রি এত বড় এত সুন্দর, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, একটা মিডিয়েভাল ইন্ডিয়া মানে মধ্য ভারত, এই মধ্যযুগ ইন্ডিয়ার, আর একটা হচ্ছে মডার্ন, একটা হচ্ছে বর্তমান। মডার্ন মানে বর্তমানের ইতিহাস আমরা জানবো। তাহলে সবার আগে আমরা যদি দেখি কি কি দেখলাম, আমরা দেখলাম হিস্ট্রিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যানশিয়েন্ট, একটা মিডিয়েভাল, একটা মডার্ন। এবার এই মিডিয়েভাল আর মডার্ন, মডার্ন তো এখন চলছে, আর এই মিডিয়েভাল যেটা আছে এটাও খুব অল্প টাইমের মানে জিনিস, ঠিক আছে, বেশি টাইম না। সব থেকে বড় টাইম পিরিয়ড হচ্ছে কোনটা? অ্যানশিয়েন্ট, প্রাচীন। প্রাচীন ইতিহাস অনেক বড়, তাই এই প্রাচীন ইতিহাসটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখান দিয়ে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ইন্ডিয়ান হিস্ট্রি যে পড়ছি সেটাকে আমরা প্রথমে কটা ভাগে ভাগ করলাম, তুমি বলবে তিনটে ভাগে। একটা হচ্ছে অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, একটা মিডিয়েভাল মানে মধ্য, আর একটা হচ্ছে আমাদের মডার্ন মানে বর্তমান। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এবার সব থেকে বড় পার্ট কোনটা? অ্যানশিয়েন্ট পার্টটা মানে প্রাচীন পার্টটা। তাহলে প্রাচীন পার্টটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, প্রথমবার। তিনটে ভাগ যদি আমরা দেখি, একটা হচ্ছে আমাদের প্রি হিস্টোরিক, একটা হচ্ছে প্রোটো হিস্টোরিক, আর একটা হচ্ছে হিস্টোরিক। প্রি হিস্টোরিক যদি আমরা বলি, অ্যানশিয়েন্টটাকে ভাগ করছি, এগুলো আমরা হাতও লাগাচ্ছি না এর মধ্যে। অ্যানশিয়েন্টটাকে ভাগ করছি, সেটার মধ্যে আমরা দেখছি প্রি হিস্টোরিক। প্রি হিস্টোরিক যেটা আমরা দেখবো সেখানে হচ্ছে লিখিত কিছু মেলেনি। প্রি হিস্টোরিকের মধ্যে কি মেলেনি? লিখিত কোনো ডেটা মেলেনি। প্রোটো হিস্টোরিক যদি আমরা বলি, সেখানে আমাদের লিখিত জিনিস আমরা পেয়েছি, কিন্তু আমরা ওটা পড়তে পারিনি। বোঝা গেল? ওটা আমরা লিখিত জিনিস অনেক কিছু পেয়েছি ওখানে, কিন্তু আমরা ওটা পড়ে উদ্ধারই করতে পারিনি, মানে ওটা পড়াই যায়নি। আর কিছু এসছে আমাদের হিস্টোরিক, যেখানে আমরা লিখিত জিনিস পেয়েছি আর ওটাকে আমরা পড়তেও পেরেছি। তাহলে যদি আমি এইটুকু যদি ক্লিয়ার করি, তাকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে আমাদের যেতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখলাম অ্যানশিয়েন্ট হিস্ট্রি, তিনটে পার্ট আমরা দেখছি। প্রথমে আমরা কি দেখলাম, এটা মাথার মধ্যে আজকে ছাপিয়ে নেবে সবাই। প্রথমে আমরা দেখলাম অ্যানশিয়েন্ট, সেকেন্ড আমরা দেখলাম মিডিয়েভাল, থার্ড আমরা দেখলাম মডার্ন। এবার আমরা কোনটাকে ভাগ করলাম? আমরা ভাগ করলাম অ্যানশিয়েন্টটাকে। অ্যানশিয়েন্টটাকে আমরা ক ভাগে ভাগ করলাম? বলো, ক ভাগে ভাগ করলাম? তিন ভাগে ভাগ করলাম। তিন ভাগে। একটা দেখলাম আমরা অ্যানশিয়েন্টের মধ্যে প্রি হিস্টোরিক, একটা দেখলাম প্রোটো হিস্টোরিক, আর একটা দেখলাম হিস্টোরিক। ঠিক বললাম? ঠিক আছে। হ্যাঁ স্যার। আর প্রি হিস্টোরিক মাথায় রাখবে, প্রি হিস্টোরিক যেটা ছিল সেখানে কি লিখিত কিছু মিলেছিল? তুমি বলবে না, স্যার। না, লিখিত না, কিছু স্যার। মেলেনি। আমি যদি বলি প্রোটো হিস্টোরিক, তাহলে লিখিত কিছু মিলেছিল? হ্যাঁ স্যার। প্রোটো হ্যাঁ, হিস্টোরিকে মিলেছিল, কিন্তু আমরা ওটা কি উদ্ধার করতে পেরেছি যে কি লেখা আছে ওর মধ্যে? না স্যার। পড়ে আমরা উদ্ধারই করতে পারিনি। আরেকটা যদি আমি বলি হিস্টোরিক, সেখানে আমরা লিখিত কিছু পেয়েছিলাম? হ্যাঁ স্যার। পেয়েছিলাম, ওটা আমরা পড়তে পেরেছি কি? পড়তে পেরেছি। হ্যাঁ। বোঝা গেল? তাহলে পার্থক্য বোঝা গেল? তুমি বলবে হ্যাঁ। তাহলে প্রথম ধাপ বুঝতে পারলাম, সেকেন্ড ধাপ বুঝতে পারলাম, এবার 3 নম্বর ধাপে আসি। এবার এই তিনটের মধ্যে আবার সব থেকে বড় টাইম পিরিয়ড হচ্ছে এই প্রি হিস্টোরিকের। তাই প্রি হিস্টোরিককে আবার আমরা 3 ভাগে ভাগ করব। প্রি হিস্টোরিককে এখন ক ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্টোন এজ, প্রস্তর যুগ, একটা চ্যালকোলিথিক পিরিয়ড, আর একটা হচ্ছে আমাদের মেটাল এজ। ঠিক আছে, আমরা কি কি ভাগে ভাগ করলাম? 3টে ভাগে ভাগ করলাম। 3টে ভাগের নাম হচ্ছে, একটা স্টোন এজ, একটা চ্যালকোলিথিক পিরিয়ড, একটা হচ্ছে আমাদের মেটাল। স্টোন এজ মানে আমরা বুঝতে পারছি যেখানে আমাদের পুরোপুরি পাথর নিয়ে আলোচনা হবে, সব কিছু মানুষ পাথরের ব্যবহার করতো, হাতিয়ার টাতিয়ার সব। চ্যালকোলিথিক মানে হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, মানে এখানে তামাও ইউজ করতো। তাম্রপ্রস্তর যুগ মানে হচ্ছে তামাও ইউজ হতো, আর এখানে আমাদের পাথর আর তামা দুটোই একসাথে ইউজ করতো, মানে পাথর আর তামা দিয়ে হাতিয়ার টাতিয়ার বানানো হতো। আরেকটা আমরা দেখবো মেটাল এজ। মেটাল মানে ধাতু, সেখানে পুরোপুরি মানুষ কি করলো? ধাতু ইউজ করা শুরু করলো। আর শুধু মজাদার বিষয়, ধাতু ইউজ করছে কি, তার মধ্যে ধাতু ইউজ করছে কপার মানে তামা, ব্রোঞ্জ ইউজ করছে, আবার আয়রন ইউজ করছে মানুষ। আর মানুষ দ্বারা সবার প্রথম আবিষ্কৃত ধাতু যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে কপার বা তামা। তাহলে মানুষ দ্বারা সবার প্রথম আবিষ্কৃত ধাতুর নাম কি বললাম? তামা বা কপার, কপার বা তামা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে প্রি হিস্টোরিককে 3টে ভাগে ভাগ করছিলাম, হ্যাঁ কি না বলো? প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক, আর একটা ছিল হিস্টোরিক। ঠিক আছে, প্রথমে ছিল অ্যানশিয়েন্ট, তারপর ছিল মিডিয়েভাল, তারপর ছিল কি মডার্ন। অ্যানশিয়েন্টকে 3 ভাগে ভাগ করলাম, প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক, আর একটা ভাগ করলাম হিস্টোরিক। তুমি বলবে প্রি হিস্টোরিক সব থেকে বড় প্রথমটা, তাই ওটাকে আবার 3 ভাগে ভাগ করলাম, স্টোন এজ, চ্যালকোলিথিক, আর একটা হচ্ছে মেটাল। স্টোন এজ মানে হচ্ছে প্রস্তর যুগ, চ্যালকোলিথিক মানে তাম্রপ্রস্তর যুগ, মেটাল এজ মানে ধাতুর যুগ। আর মেটাল এজের মধ্যে আমরা যদি বলি সবার প্রথম কোন ধাতু আবিষ্কার করেছিল, কি বলবে? সবার প্রথম তামার আবিষ্কার হয়েছিল। বোঝা গেল? তাহলে স্টেপ বাই স্টেপ সব বুঝতে পারছো। এবার নেক্সট স্টেপে আসি। নেক্সট স্টেপে যদি আমরা দেখি, হিস্টোরিকের বাংলাটা কি?
বাংলা যদি এখানে কিছু না থাকে প্রি হিস্টোরিকের একটু সার্চ করে নেবে, কোনো অসুবিধা নেই, সার্চ করে নেবে। আমারও খুব একটা বাংলা তো আমি পারদর্শী না, তারপর আমি রাখার চেষ্টা করি। তাও তোমরা একটু বাংলাগুলো বললে তাহলে সুবিধা হতো, স্যার। বাংলাগুলো যদি তোমরা যদি দেখো, আমি বলি বাংলা যদি একদমই এইটা না, এইগুলো যেগুলো দেখছো না, এগুলো তোমার সেরকম কোনো ইম্পর্টেন্ট দেবে না, এখানে ডাইরেক্ট কোনো কোশ্চেন আসবে না যে প্রি হিস্টোরিক প্রোটো হিস্টোরিক দিয়ে, এগুলো জাস্ট টাইম পিরিয়ড বোঝার জন্য আমি বলছি, ঠিক আছে? তাও যদি মনে হয় যে বাংলা দেখবে, একটু সার্চ করবে, বা কোনো বইয়ের রেফারেন্স থাকলে ওটা একটু খুঁজে পারলে আমাকেও পাঠিয়ে দেবে, ঠিক আছে? আমারও একটু বাংলাতে অসুবিধা হয়, মানে এই সবের বাংলাতে। নেক্সট আসো, নেক্সট হচ্ছে আমার যতদূর আমার ঠিকঠাক লাগে আমি বাংলাগুলো লেখার চেষ্টা করি। আপনি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়েছেন স্যার, আপনি ইংলিশে পড়ান স্যার। না, ওটা হ্যাঁ একটু বলতে পারো, সেই জন্য আমার প্রবলেম হয় বাংলাতে। তো এবার ব্যাপার হচ্ছে আমাদের প্রস্তর যুগের মধ্যে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে স্টোন এজ, চ্যালকোলিথিক আর মেটাল এজ। এই অবধি আমরা ক্লিয়ার করতে পারলাম কি? সবার কাছে একই না বলো? স্টোন এজ মানে প্রস্তর যুগ, দেখো এগুলো খুব অসুবিধা হবে তাই আমি লিখেও রেখেছি। এটা চ্যালকোলিথিক মানে তাম্রপ্রস্তর, তারপর হচ্ছে আমাদের ধাতু যুগ গেল, সবার প্রথম আবিষ্কৃত ধাতু আমরা বললাম তামা। তুমি বলবে হ্যাঁ স্যার এতদূর ক্লিয়ার। এবার আমরা নেক্সট স্টেপে আসি, এর মধ্যে আবার সব থেকে বড় হচ্ছে প্রস্তর যুগ, তাই প্রস্তর যুগকে আমরা 3 ভাগে ভাগ করছি। আচ্ছা, প্রথম দিয়ে যেটুকু দেখলাম সেটুকুর মধ্যে কোনো কিছু গোলাচ্ছে না তো? আরেকবার দেখাই। সবার প্রথমে কি দেখলাম? সবার প্রথমে আমরা দেখলাম, কই গেল? সবার প্রথমে দেখলাম অ্যানশিয়েন্ট, মিডিয়েবল, মডার্ন। তুমি বলবে এগুলো মডার্ন আর মিডিয়েবল নিয়ে কোনো চাপ নেই, তুমি বলবে অ্যানশিয়েন্টটাকে ভাগ করি। অ্যানশিয়েন্টটাকে ভাগ করলাম প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক আর হচ্ছে হিস্টোরিক। তুমি বলবে ঠিক আছে। প্রি হিস্টোরিকের ক্ষেত্রে আমরা কি বললাম যে লিখিত কিছু মেলেনি, লিখিত মিলেছে পড়া যায়নি, আর একটা হচ্ছে লিখিত মিলেছে পড়াও গেছে, এটুকু ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। প্রি হিস্টোরিককে আমরা কবে ভাগ করছি, কই গেল? প্রি হিস্টোরিককে আমরা ভাগ করছি 3 ভাগে, স্টোন এজ, চ্যালকোলিথিক আর মেটাল। এইটুকুই আমরা কমপ্লিট করলাম। এইটুকুই কি সবার ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? এইবার আমরা প্রি হিস্টোরিক স্টোন এজ নিয়ে আমরা একটু ঝামেলা করব। স্টোন এজকে আমরা কি করবো, আবার আলাদা আলাদা ভাগে ভাগ করব 3 ভাগে। স্টোন এজের মধ্যে আমরা দেখব প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড আর নিওলিথিক পিরিয়ড। এগুলোর বাংলা তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে আরামসে। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। নিও মানে নতুন, বুঝতে পারছো? মেসোলিথিক মানে সেই মধ্যের ব্যাপারটা, আর প্যালিওলিথিক মানে পুরনো কেস, এরকমভাবে মাথায় রাখবে। তাহলে আমরা কোনটাকে ভাগ করছি সবাই বুঝতে পারছো তো? আমরা ভাগ করছি স্টোন এজকে, প্রস্তর যুগকে। ঠিক বললাম? প্রস্তর যুগে কি কোনো ধাতুর জিনিস পাওয়া গেছিল নাকি সব পাথরের ছিল? না স্যার, পাথরের। সব পাথরের ছিল জিনিসপত্র। আমরা ধাতুর জিনিস কোথা দিয়ে ইউজ করছি? আমরা চ্যালিওলিথিক পিরিয়ডে গিয়ে ধাতুর জিনিস আর পাথরের জিনিস একসাথে ইউজ করবো, ঠিক বললাম? তাই এটার নাম তাম্রপ্রস্তর। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো তো? হ্যাঁ কি না বলো? ক্লিয়ার এটুকু? হ্যাঁ স্যার। তাহলে আমরা স্টোন এজকে আমরা 3 ভাগে ভাগ করছি, একটা প্যালিওলিথিক, আর একটা মেসোলিথিক, আর একটা নিওলিথিক। এবার মজাদার বিষয় দেখো, ডেটা এখান থেকে কোশ্চেন আসবে। প্যালিওলিথিক যে আমরা পিরিয়ডটা দেখছি, এইখানে আগুনের আবিষ্কার হয়, মানুষ শিকার করতো সেই টাইমে। মানুষ কি করতো? মানুষ না এদিক ওদিক ছোটাছুটি করতো জঙ্গল টঙ্গলে, ঠিক আছে? ছোটাছুটি করলো, রাত্রিবেলায় অ্যাটাক হলো, 2-3টা মানুষ মারা গেল, ঝামেলা হয়ে গেল পুরো ওদের মধ্যে। মানুষের বুদ্ধি অন্য প্রাণীর থেকে বেশি বিকশিত, নিউরন অনেক বেশি, কোটি কোটি নিউরন মাথায়। ওরা বুদ্ধি করলো কি করা যায়, কি করা যায়, পাথর নিয়ে আসলো, ছুঁড়ে মারলো পাথর, 2-1টা প্রাণী মারা গেল। কি করা যায়? প্রাণীটা যখন মরেই গেছে, প্রাণীটাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে চামড়া টামড়া খুলে খাওয়া দাওয়া শুরু। তখন কিন্তু মানুষ কি করতো না, আগুনে পুড়িয়ে কিছু খেতো না, তখন আবিষ্কার হয়নি আগুনের, ঠিক আছে? প্রথম একদম একদম প্রথমের কথা বলছি। কোন টাইমের কথা বলছি, টাইমের পিরিয়ডটাও আমি একটু পরে বলবো, না টাইম না বললে বুঝতে পারবে না কত বছর আগের কথা বলছি। তো কি করলো তারা, কি করলো, পশুটাকে নিয়ে এসে ছিঁড়ে ছুঁড়ে খাওয়া শুরু, ঠিক আছে? এইবার কিছুদিন পরে অনেক সময় উল্কা টুলকা পড়ে, অনেক সময় জঙ্গলে দাবানল হয়। সেই টাইমে দাবানল মানে হচ্ছে জঙ্গলে আগুন লাগা। যখন জঙ্গলে দাবানলে আগুন লাগলো, বা এরকম আগুন লাগার ফলে কি হয়, প্রচুর পরিমাণে পশু মারা যায়, ঝলসে যায় আগুনে। এবার সেই টাইমে ওরা কি করলো, এখান থেকে ঝলসানো একটা পশু নিয়ে এসে কামড়ে কামড়ে খেলো। আগে কাঁচা মাংস খেত, কাঁচা মাংস খাওয়ার জন্য স্বাদ পেতো না, কিন্তু ঝলসানো মাংস খাওয়ার পরে একটু স্বাদ লাগলো ভালো। তো বুঝলো ব্যাপারটা কি করা যায়, ব্যাপারটা এরপরে আমরা মির্চ মশলা মিশিয়ে আগুনে পুড়িয়ে খাবো। তো এরপরে কি করলো, পাথর দিয়ে শিকার তো করতো কন্টিনিউ। প্রথম একটু ভোতা পাথর দিয়ে শিকার করতো, দেখতো মরতো না, তাহলে একটু ধারালো পাথর দিয়ে শিকার করা শুরু করলো। পরে কি করলো, একটু বুদ্ধি করে পাথরটাকে একটু ঘষে ঘষে সুচলো করতো, ঠিক আছে? তাহলে এরকম হচ্ছে মানুষের বিবর্তনটা এইভাবে হয় কন্টিনিউ, বোঝা গেল? তাহলে কি করতো, এইখানে প্যালিওলিথিক এজের কথা বলছি আমরা, প্রস্তর যুগের মধ্যে আমরা দেখছি প্যালিওলিথিক পিরিয়ডে। আর প্যালিওলিথিক পিরিয়ডে আমরা কি দেখছি, মানুষ কিসের ইউজ করতো, আগুনের ইউজও শিখে গেছিলো। আর মানুষ তখন কি করতো, শিকার করতো। প্যালিওলিথিক এজে মানুষ কি করতো বলো, শুধু শিকার করতো। তখন না চাষ করতো, না কিছু করতো, না চাষ করতো, না পশুপালন করতো। এবার প্যালিওলিথিকের পিরিয়ডের পরে মানুষ কি করলো, মানুষ দেখলো মানুষ তো এখানে আছে, তার আশেপাশে 2-4টে গরু ছাগল এগুলো এসে ওদের সাথে সাথে বসবাস করা শুরু করলো, ওদের দিয়ে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না। মানুষ বুঝলো যে ওই গরু ছাগলগুলো ওদের পাশে কেন এসে বসবাস করছে, কারণ মানুষ যখন একসাথে গোষ্ঠীবদ্ধভাবে গুহার মধ্যে রয়েছে, তখন ওই পশু প্রাণীগুলো কি হচ্ছে, মানুষের দ্বারা একটু প্রোটেকশন পাচ্ছে, খাবার দাবার তো পাচ্ছেই, ঘাস টাস।
ওদের পাশে এসে বসবাস করলো। মানুষগুলো কি করলো, বেড়া টেরা দিয়ে ওদের এক জায়গাতে রেখে পালন করা শুরু করলো, কারণ পশু দিয়ে ওদের কি হবে, পশুটা পরে ওখানে মেরেই খেতে পারবে পারলে চাইলে, আরেকটা কি করতে পারবে, আরেকটা ওখান থেকে দুধ বা অন্য কোনো খাবার ওরা খেতে পারবে। তাহলে মানুষ কি করলো, সবার প্রথমে মানুষ কি করতো বলো, সবার প্রথমে মানুষ পশুপালন করতো না শিকার করতো? সবার প্রথমে শিকার মানুষ শিকার করতো। আর শিকারের সময় কি তাদের আগুনের কথা জানতো? তারা জানতো আগুনের সময়, দেখো শিকারের সময় আগুনের কথা জানতো, এই পিরিয়ডেই তারা আগুনের কথা জেনে গেছিল। প্রথমেই হয়তো জানতো না, কিন্তু পরে কিন্তু এই টাইমেই জেনে গেছিল, এই টাইম পিরিয়ডের মধ্যেই। ঠিক আছে, কিভাবে জেনে গেছিল, কারণ তারা দেখেছিল দাবানল, কারণ তারা দেখেছিল উল্কা পড়ে আগুন লাগবে। ঠিক আছে, দাবানল কিভাবে হয়, ধরো দুখানা শুকনো শুকনো গাছ আছে বড় বড়, কন্টিনিউ ঘষা খাচ্ছে হাওয়াতে, আগুন ধরে যেতে পারে। তো এইভাবে দাবানল হয় বনে। তো কি হলো, তো মানুষ এখানে কি দেখলো, প্যালিওলিথিক পিরিয়ডের কথা বলছি আমরা। প্রস্তর যুগে 3 ভাগে ভাগ করলাম, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। প্যালিওলিথিক মানে পুরনো, মেম দিয়ে যেটা আসবে মধ্যের, মেসোলিথিক নিও মানে নতুন, সেটা আমরা পরে দেখছি। তো প্যালিওলিথিক পিরিয়ডে আমরা দেখলাম মানুষের কাছে কিছু আগুনও ছিল, আর মানুষের কাছে শিকার করার ট্যালেন্টও ছিল। ঠিক বললাম, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে এতদূর? ঠিক আছে কি, হ্যাঁ কিনা বলো ফটাফট। নেক্সট আসো আমাদের মেসোলিথিক পিরিয়ডে। মেসোলিথিক পিরিয়ডে আমরা পশুপালন করতে জেনে গেলাম। তাহলে মানুষ পশুপালন করা কোন পিরিয়ডে জানলো? পরীক্ষায় কোশ্চেন এটাই দেবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। তুমি অপশন দেবে এই তিনটে, আরেকটা যে কোনো একটা দেবে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, কোনটা কারেক্ট করবে পশুপালনের ক্ষেত্রে? মেসোলিথিকে মানুষ পশুপালন করা শুরু করলো, ভেরি ইম্পর্টেন্ট। মেসোলিথিকে মানুষ পশুপালন করা শুরু করলো। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এইটুকুই ডেটা আমাদের লাগবে যে মেসোলিথিকে পশুপালন শুরু করলো। এইবার নিওলিথিকে মানুষ আরেকটু আপগ্রেড করলো। আপগ্রেড করে কি করলো, মানুষ এখানে চাষও করতে লাগলো, চাকারও আবিষ্কার করে ফেললো। আর পশুপালন তো আগের থেকেই তারা জানতো, আগুনের আবিষ্কার আগের থেকেই জানতো, শিকার তারা আগেই করতে পারতো, কোনো ঝামেলাই নাই। আর এখানে যা কিছু হাতিয়ার আবিষ্কার হচ্ছে সব কিছু কিসের হাতিয়ার থাকবে, পাথরের না তামার থাকবে? সব এখানে পাথরের হাতিয়ার পাথরের। থাকবে। তার কারণ আমরা পড়ছি কোন এজ, স্টোন এজের মধ্যে এগুলো পড়ছি সব, তার জন্য এখানে যা কিছু থাকবে সব পাথরের থাকবে, একটু আপগ্রেডেড পাথর হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম, একটা প্যালিওলিথিক, একটা মেসোলিথিক, একটা নিওলিথিক। আমরা দেখলাম প্যালিওলিথিকের মধ্যে দেখলাম আগুনের আবিষ্কার, শিকার করতে পারতো, মেসোলিথিকের মধ্যে পশুপালন করতে পারতো, নিওলিথিকের মধ্যে চাষ করতে পারতো, চাকার আবিষ্কার করতে পেরে গেছে। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মানুষ কোন এজে এসে চাকার আবিষ্কার করতে পেরেছে? তুমি কি বলবে? অ্যান্সার বলবে নিওলিথিক পিরিয়ডে। চাকার আবিষ্কার কখন হয়? নিওলিথিক পিরিয়ডে। চাকার আবিষ্কার কখন হয়? নিওলিথিক পিরিয়ডে। ভেরি 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 ইম্পর্টেন্ট। পশুপালন ভেরি ইম্পর্টেন্ট, নিওলিথিক ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো আমি বলছি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলোদের ডাইরেক্ট কোশ্চেন আসবে। এবারে আমরা এই প্যালিওলিথিক যেটা দেখছি সেটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করব। এটাই আমাদের লাস্ট ভাগ। ঠিক আছে, প্যালিওলিথিককে আমরা 3 ভাগে ভাগ করব, লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। আচ্ছা, এত সুন্দর করে যে বোঝাচ্ছি, প্রথম দিয়ে যদি আমি তোমাকে বলি, জিনিসটা তোমার গোলাচ্ছে না তো? আরেকবার আমরা দেখাই কি করলাম ভাগগুলো। সবার প্রথমে ভাগগুলো দেখালে কেউ মনে থাকবে। অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন। অ্যানশিয়েন্টের মধ্যে 3টে ভাগ, প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক, হিস্টোরিক। প্রি হিস্টোরিকের মধ্যে 3টে ভাগ, স্টোন, চ্যালকোলিথিক, মেটাল এজ। স্টোনকে আবার 3 ভাগে ভাগ করছি, প্রি হিস্টোরিক, প্যালিওলিথিক, মেসোলিথিক, আর হচ্ছে আমাদের নিওলিথিক। আর এবার আমরা প্যালিওলিথিকের লাস্ট 3টে ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমাদের লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। দেখো নামের মধ্যেই বুঝতে পারছো, একটা লোয়ার, একটা মিডিল, একটা আপার। তাহলে এই নামটার সাথে শুধু প্যালিওলিথিক লাগিয়ে দিতে হবে, লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। এবার যদি আমি টাইমকাল বলি, টাইমকাল হচ্ছে 20 লাখ বিপি। তোমরা এডি শুনেছো, তোমরা বিসি শুনেছো, তোমরা বিপি কেউ শোনো নাই। বিপি মানে হচ্ছে বিফোর প্রেজেন্ট, পি মানে প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট আজকের থেকে, এটা এনসিআরটি ডাটা, তো সেই ক্ষেত্রে আজকের থেকে হবে না, 2000 সাল হয়তো হবে। এসিবি মানে ইয়ে করে দেয় না না স্যার, না, খ্রিস্টপূর্ব করে দেয় না। হ্যাঁ খ্রিস্টপূর্বাব্দ মানে ওটা জিরোর আগে, ওগুলো আমরা বলবো একটু পরে, আমি আলোচনা করে দিচ্ছি ওইসব বিষয়। তো ব্যাপার হচ্ছে আমরা দেখছি লোয়ার প্যালিওলিথিক, সেই সালটা কত সাল আগের বলো তো? আজ থেকে 20 লাখ বছর আগের কথা বলছি। তুমি ভাবতে পারছো 100 বছর পরে হয়তো আমাদের এই জেনারেশনই থাকবে না। এখানে আমি কত বছর আগের কথা বলছি? লোয়ার প্যালিওলিথিক। প্যালিওলিথিক মানে স্টোন এজের মধ্যে আছে প্যালিওলিথিক, তুমি জানো প্রি অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে সবকিছু আমরা দেখছি, সেইখানে আমরা লোয়ার প্যালিওলিথিক অবধি পৌঁছেছি। লোয়ার প্যালিওলিথিকে এটা কত বছর আগের কথা বলো তো? আজ থেকে 20 লাখ বছর আগের কথা। মিডিল প্যালিওলিথিক কত সাল? আজ থেকে 80,000 বছর। দেখো কোথায় 20 লাখ, কোথায় 80,000, টাইমকালের কত গ্যাপ দেখতে পাচ্ছ? তাহলে মিডিল প্যালিওলিথিক যদি আমি বলি, তাহলে আজ থেকে কত বছর আগে থেকে মিডিল প্যালিওলিথিক শুরু হয়েছে? 80,000 বছর। 80K মানে 1000, 80,000 বছর। আর যদি বলি আপার প্যালিওলিথিক, তাহলে কত বছর আগে হবে? আজ থেকে 35 বছর আগের কথা হবে। যদি আমি বলি আপার প্যালিওলিথিক, তাহলে আজ থেকে কত বছর আগে হবে বলো? আজ থেকে 35,000 বছর আগে হবে। যদি বলি মিডিল প্যালিওলিথিক, তুমি বলবে আজ থেকে 80,000 বছর আগের কথা হবে। যদি বলি লোয়ার প্যালিওলিথিক, তাহলে তুমি বলবে অনেক দূরের ব্যাপার, আজ থেকে 20 লাখ বছর আগের কথা হবে। আচ্ছা, এই প্যালিওলিথিক যে আমরা পিরিয়ডটা পড়ছি, এখানে মানুষ কিসের হাতিয়ার ব্যবহার করতো?
কেউ বলতে পারবে? পাথরের। পাথরের, পাথরের। অলওয়েজ পাথরের হাতিয়ার ব্যবহার করতো। যখন মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করতো তখন কি মানুষ চাকার আবিষ্কার করতে পেরেছিল? পেরেছিল, হ্যাঁ স্যার। কারণ হ্যাঁ, এগুলো এখানের মধ্যেই আছে। চাকার আবিষ্কারও করতে পেরেছিল, আর কি কি আবিষ্কার করতে পেরেছিল? আগুনের আবিষ্কার করতে পেরেছিল, পশুপালন করতে পেরেছিল, শিকার করতে পেরেছিল, সবকিছু পেরেছিল। চলো এবার আমরা যদি একটু বলি, এই যে সালের ব্যাপারটা আছে না, হিস্ট্রিতে সাল বুঝতে হবে। সালটা কিভাবে বুঝবো? এখন 2024 এডি চলছে। এডি মানে হচ্ছে অ্যানো ডোমিনি, এটাও এক্সামে একবার এসেছিল। এডির ফুল ফর্ম কি? সিজিএল এসেছিল। অ্যানো ডোমিনি বলা হয়, ঠিক আছে? ল্যাটিন ওয়ার্ড এটা একটা, এডি একটা ল্যাটিন ওয়ার্ড, এডি একটা কি ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, আমরা যে হিস্ট্রি পড়ছি সেই হিস্ট্রিটা কোন ভাষার শব্দ? গ্রিক, একদম ঠিক কথা, গ্রিক। তো এখানে আমরা দেখবো সেটা হচ্ছে এডি। এডি মানে হচ্ছে জিরো। দেখো এটা 2024, তার আগে ছিল কত? 1000 ছিল, তারপর একটু যদি পিছনে যাই 100 ছিল, 100 যদি আরো পিছনে যাই তাহলে একটা টাইমে জিরো আসবে। তাহলে 2024 এসছে, একটা টাইমে পিছন দিকে গেলে জিরো আসবে, এটুকু সবাই বুঝতে পেরেছো? একই না বলো? ঠিক বললাম? হ্যাঁ, কমতে স্যার। কমতে 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 জিরো আসবে একটা টাইমে। তাহলে পিছনে যেখানে জিরো ছিল সেই সালটা হচ্ছে বার্থ অফ ক্রাইস্ট, যীশুখ্রিস্টের জন্ম। যীশুখ্রিস্টের জন্ম যেখান থেকে হয় সেইখান থেকে জিরো দিয়ে, সেখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়। হ্যাঁ, ওইটাকে জিরো ধরে 1 2 3 করে স্টার্ট হয়। তার আগে পর্যন্ত তার আগে পর্যন্ত এবার জিরোর যদি ওপাশে যাই তাহলে আবার পিছন দিকে বাড়তে থাকবে। বিসি বলা হয়, বিফোর ক্রাইস্ট বলা হয়। এই ক্রাইস্টের আগে, বিসি মানে বিফোর ক্রাইস্ট। তাহলে ক্রাইস্টের আগে যদি আমরা যাই সেখানে আমরা 100 200 500 করে ওইভাবে বাড়তে থাকবে, 20 লাখ অবধি যাব। তাহলে এইখান থেকে যদি আমরা পুরো পিছন থেকে আসি আর অনেক পিছনে যাই, সেক্ষেত্রে জিরো, এখানে একটা টাইমে জিরো আসবে, জিরোর পরে আবার ওদিক দিয়ে উল্টো দিক দিয়ে বাড়তে থাকবে। হ্যাঁ, তাহলে বিসি যদি বলা হয় তাহলে বলবো জিরোর পিছন দিক দিয়ে যাচ্ছে। যদি এডি বলা হয় তাহলে জিরোর সামনের দিকে আছে। ক্লিয়ার? এই বিসিকে বলা হয়, বিসিইও বলা হয় বিফোর কমন এরা। এই যে আমরা দেখতে পাচ্ছি না এডি, এই এডিকে অনেক সময় বলা হয় সিই, মানে কমন এরাও বলা হয়। এডিকে অনেক সময় কি বলা হয়? কমন এরাও বলা হয়। এডির বদলে অনেক সময় অপশানে তুমি সিইও দেখতে পারবে। সিই মানে হচ্ছে কমন এরা, কমন এরা। এডির বদলে তুমি কি দেখতে পারবে? সিইও দেখতে পারবে। সিই মানে কমন এরা, আর এটা যদি কমন এরা বলি, এটা বলবো বিফোর মানে আগে। বিফোর মানে ইংলিশে বলে বিফোর, সেটাকে বাংলায় বলবো আগে। বিফোর আগে মানে হচ্ছে কমন এরা, কমন এরার আগে। কমন এরার আগে কমন এরা, এইটা কমন এরার আগে এইটা। তাহলে এই যে সালের যে ডিভিশনটা, সেটাকে আমরা বুঝলাম কিছুটা, কি বুঝলাম যে সালটা কিভাবে ক্যালকুলেট হয়। একই না বলো? বোঝা গেল? তাহলে যখন আমি এডি বলবো তখন বুঝবে জিরোর পর থেকে স্টার্ট হচ্ছে। যদি আমি বলি কখনো বিসি বা বিসিই তাহলে বুঝবে জিরোর পিছন দিকের কথা হচ্ছে। এত খ্রিস্টপূর্বাব্দ, এটাকে খ্রিস্টপূর্বাব্দ আর এটা খ্রিস্টাব্দ বলা হয়। বাংলায় এই এডিকে খ্রিস্টাব্দ বলা হয়, আর বাংলায় এটাকে খ্রিস্টপূর্বাব্দ বলা হয়। খ্রিস্টপূর্বাব্দ মানে পূর্বের কথা। চলো পুরো ডিটেলসে বলছি, সব কিছু বুঝতেই পারবে। তো এখানে এইটুকু তো আমরা দেখলাম, এইটুকু আমাদের পুরো হিস্ট্রি সম্পর্কে আইডিয়া ছিল। যারা আজ থেকে এর আগে জিরোতে ছিল হিস্ট্রিতে, তারাও এখান থেকে পুরো ফুল জ্ঞান অর্জন করে ফেলেছো এইটুকু টাইমে। এবার আমরা একটু আসি যে আমরা কোনটায় স্টার্ট করব। দেখো এনশিয়েন্ট আমাদের পড়ার জন্য আমাদের কী কী আছে? আমাদের এনশিয়েন্টটাও আছে, আমাদের মিডিয়েভেলও আছে, আমাদের মডার্নও আছে। কিন্তু এনশিয়েন্ট পড়তে গেলে অনেক লম্বা টাইম লাগবে, এক্সামে কোশ্চেন কম আসবে। তার জন্য আমরা স্টার্ট করব মিডিয়েভেল, তারপরে আমরা দেখব হচ্ছে এনশিয়েন্ট বা মডার্ন, যে কোনো একটা পরপর দেখে নেবো। ঠিক আছে? মডার্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মিডিয়েভেল দিয়ে স্টার্ট করলে মডার্নটা কানেক্ট করতে পারবে। বোঝা গেল? কারণ মানুষ কবে পাথর দিয়ে মারামারি করতো কার সাথে, সেটাও এখন অতটা ইম্পর্টেন্ট না এক্সামের জন্য। এক্সামের জন্য এটা দিয়ে বেশি ইম্পর্টেন্ট। তো মিডিয়েভেল দিয়ে আমরা স্টার্ট করি, ঠিক আছে? তো মিডিয়েভেল দিয়ে যদি আমরা স্টার্ট করি, মিডিয়েভেল ইন্ডিয়া, মধ্য ভারত, মধ্যযুগ, ঠিক আছে? মধ্যযুগ আমরা পড়ছি। এই মধ্যযুগের স্টার্টিং কবে হয় আর এন্ড কবে হয়? স্টার্টিং হয় 712 এডিতে। এডি মানে জিরোর পরে 712 যখন আসলো তখন, জিরোর পরে 712 যখন আসলো, 712 খ্রিস্টাব্দ যখন আসলো, তখন স্টার্ট হয় মধ্য ভারতের সময়কাল। সেইখান থেকে কত বছর? 1707। 700 থেকে 1700, প্রায় 1000 বছর আমি বলতে পারি মধ্যযুগের টাইমকাল। হ্যাঁ কি না বলো? 700 ছিল, 1700-র কাছাকাছি গেল। ক্লিয়ার? তাহলে 700 থেকে 1700 আমরা বলতে পারি মধ্য ভারতের স্টার্টিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি বলবে আমি যদি এরপরে জিজ্ঞাসা করি মধ্য ভারতের স্টার্টিং কবে থেকে হয়, তুমি কি বলবে? কত সাল থেকে হয়? 712 থেকে, 712 থেকে স্টার্ট হয় খ্রিস্টাব্দ থেকে। আর এন্ড কবে হয় মধ্য ভারত? 1707-এ। 1707-এ যখন এটা এন্ড হবে, তারপরে বর্তমান ভারত চলে আসবে আমাদের। তো স্টার্টিংটা কীভাবে নিচ্ছে দেখো। ইসলাম শাসনকাল বলা হয়। এই যে আমাদের মিডিয়েভেল ইন্ডিয়া দেখতে পাচ্ছি, এটাকে ইসলাম শাসনকাল কেন বলা হয়? তার কারণ এই যে লম্বা টাইম পিরিয়ড দেখছো, এখানে পুরোপুরি ইসলামরা বাইরে থেকে আমাদের ভারতে আসে, আর ভারতে আসার পর পুরোপুরি ভারতে কবজা করে। আর এর একটা কারণও আছে, কেন আসলো, কেন কবজা করলো, সেই কারণও আমি বলার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবে তোমরা। তাহলে এই যে বাইরের থেকে যে ওরা মুসলিমরা আসলো, মুসলিমরা এসে অ্যাটাক করলো, অ্যাটাক করে আমাদের এখানে পুরো একটা মধ্যযুগ বানিয়ে দিয়ে চলে গেল হিস্ট্রির।
তো এইটার জন্যই এই যে সালটা আমরা দেখতে মানে মিডিয়েভেল ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি সেটাকে ইসলাম শাসনকাল বলা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে ইসলাম শাসনকাল কোনটাকে বলা হয়, অ্যানশিয়েন্ট, মিডিয়েভেল না মডার্ন, তুমি কি বলবে কোনটাকে বলা হয়? মিডিয়েভেলকে। Medieval India। ঠিক আছে, মধ্য ভারতের যে সময়কাল ছিল সেটাকে আমাদের ইসলাম যুগ বলা হয়, হ্যাঁ, মুসলিম বা ইসলাম। এবার হচ্ছে ইসলামদের মধ্যে তুমি যেটা দেখতে পারবে, দেখো সব ধর্ম সমান, এটা মাথার মধ্যে রাখো, এবার পড়তে থাকো যেটা আমাদের সিলেবাসে আছে। ব্যাপার হচ্ছে যে এই যে আমরা ইসলাম দেখছি না, ইসলামের মধ্যে একটাই কথা আছে, সেটা হচ্ছে একেশ্বরবাদ। ঠিক আছে, ওদের মধ্যে মানে ইসলামের মধ্যে তুমি আলাদা আলাদা কিছু দেখতে পারবে না, একটাই গড। ইসলামের মধ্যে একটাই বক্তব্য যে একেশ্বরবাদে ওরা বিশ্বাসী করে, একটাই ভগবান, একটাই গড। যাই হোক, এইবার হচ্ছে এর মধ্যে কোনো মূর্তি নেই। ঠিক আছে, এগুলো পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন চলে আসতে পারে। ইসলামদের মধ্যে কোনো মূর্তি নেই, কেন এখান থেকে কোশ্চেন আসতে পারে, তার কারণ যারা হাজার বছর ভারতে এসে শাসন করলে গেল বাইরে থেকে এসে, তাদের সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতেই হবে, কিছু করার নেই। তাহলে আমরা দেখলাম ইসলাম শাসনকাল ছিল হচ্ছে আমাদের 712 থেকে 1707, যেটা আমাদের মধ্যযুগ বলা হয়। আর এটাকে আমরা একেশ্বরবাদ বলি। এখানে কোনো মূর্তি নেই, তাদের ক্ষেত্রে কোনো মূর্তি থাকে না। কেন মূর্তি নেই, তার কারণ হচ্ছে ইসলামদের ধর্মে বলা হয় যে আল্লাহ এতটাই সুন্দর যাকে আমরা কল্পনাই করতে পারবো না, আমাদের কল্পনারও বাইরে। এর জন্য ওদের ক্ষেত্রে কোনো মূর্তি নেই, বিয়ন্ড ইমাজিনেশন। এবার যদি আমরা ইমাজিনই না করতে পারি যে এতটা সুন্দর হয়, তাহলে আমরা মূর্তি তো বানাতেই পারবো না। এবার হচ্ছে এই ইসলাম যে টিকে ছিল, ইসলাম যারা অ্যাকচুয়ালি সত্যিকারের ইসলাম ধর্মে গ্রহণ করেছে, তাদের মধ্যে 5খানা নিয়ম আছে মেনলি। ঠিক আছে, আমরা একটু জেনে নিই কী কী নিয়ম আছে। সেই 5খানা নিয়মের মধ্যে সবার প্রথমে আছে কালমা পড়তে হবে। কালমার মধ্যে কি আছে বলো তো? কালমার মধ্যে যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে আল্লাহ এক। কালমার মধ্যে মেন যে বক্তব্য আছে সেটা হচ্ছে আল্লাহ এক, মানে একজনই, এর বাইরে আর কেউ নেই। সেকেন্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 5টা পয়েন্ট বলবো টোটাল ইসলামের জন্য। তো প্রথম পয়েন্ট বললাম কালমা, যেখানে বলা আছে মেনলি আল্লাহ এক। আর সেকেন্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে 5 টাইমস নামাজ, দিনে 5 বার নামাজ পড়তে হবে। সেকেন্ড পয়েন্ট তোমার কাছে ক্লিয়ার? নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে রমজান যে মাস আছে সেখানে রোজা রাখতে হবে। রোজা মানে অ্যাকচুয়ালি উপোস। ঠিক আছে, রোজা মানে কি? রোজা মানে উপোস। তাহলে আমরা 3টে পয়েন্ট কি দেখলাম? একটা কালমা মুসলিমরা জানবেই। কালমা মানে হচ্ছে যেখানে বলা হচ্ছে মেন বক্তব্য আল্লাহ এক। সেকেন্ড হচ্ছে আমাদের 5 টাইম নামাজ, আর হচ্ছে আমাদের রোজা রাখতে হবে রমজান মাসে। নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে হজ যাত্রা। হজ যাত্রা হচ্ছে আমাদের যেমন তীর্থযাত্রায় আমরা যাই, ওদের ক্ষেত্রে হচ্ছে হজ যাত্রা। হজ হচ্ছে মক্কা আর মদিনা, যেটা সৌদি আরবে অবস্থিত, এই মক্কা আর মদিনা দুটো জায়গায় হচ্ছে যাত্রা করাকে বলা হয় হজ যাত্রা। ক্লিয়ার? এরপর হচ্ছে নেক্সট যে 5 নম্বর পয়েন্ট হচ্ছে জাকাত দিতে হবে। যারা অ্যাকচুয়াল সত্যিকারের মুসলমান তারা জাকাত দেবে। জাকাত জিনিসটা কি? জাকাত হচ্ছে যা আমি ইনকাম করব তার 1/40 ভাগ বা 2.5% দান করতে হবে। তো পরীক্ষায় এটা দিয়ে কোশ্চেন এসেছিল, এসএসসিতে এসছে, রেলওয়েতে এসছে, জাকাতে কত পার্সেন্ট তোমার দান করতে হবে। তো তোমার বলতে হবে আমার 1/40, আমি যা আমি ইনকাম করবো, যা ওটা পার্সেন্টেজে বলি সেটা হচ্ছে 2.5% আমার দান করতে হবে। এটা এখনো যারা অ্যাকচুয়ালি সত্যিকারের মুসলমান তারা দান করে, কিন্তু ব্যাপার হচ্ছে জাকাত যখন দান করা হয় না, তখন মুসলিম যে অ্যাকচুয়ালি দান করে সে বাদে এটা কেউ জানতে পারবে না, এতটা গোপনভাবে দান করা হয়। মানে আমি ডান হাত দিয়ে দিলে বাঁ হাত আমার জানতে পারবে না, এতটা অ্যাকচুয়ালি দান এরমই হয় যে আমি যখন কোনো কিছু কাউকে দান করব, আমি ছাড়া যেন সেই ব্যক্তি মানে পৃথিবীর কেউ না জানতে পারে। স্যার আমার মাও সেম কথা বলে, এই কথাটা বলে। যখন আমরা কিছু দান করব, যদি আমি লোককে দেখিয়ে দান করি, সেটা আর দান থাকে না, তখন ওটা ভিক্ষা দেওয়া হয়ে যায়। যাই হোক, ওটা একটা আলাদা টপিক। যখন আমরা দান করব যেন কেউ না জানতে পারে। তো স্যার সেই এই পার্সেন্টেজটা কি চেঞ্জ না, মানে এই হতে পারে? পার্সেন্টেজটা চেঞ্জ হবে না, পার্সেন্টেজটা একদম ফিক্সড পার্সেন্টেজ। হ্যাঁ, কত? 2.5%। পরীক্ষায় কিন্তু এটাই আসবে, 2.5%। বা বলতে পারে যদি আমরা বলি 1/40, 40 টাকা ইনকাম করলে 1 টাকা, 40 টাকা ইনকাম করলে 1 টাকা, বা আমরা বলতে পারি 100 টাকা ইনকাম করলে 2.2 টাকা, 100 টাকাতে 2.5 টাকা। হ্যাঁ, পার্সেন্টেজ আমরা জানি 100-র উপর ক্যালকুলেট করা হয়। তাহলে 5টা পয়েন্ট আমি একদম ইজি বললাম, তোমার এই 5টা পয়েন্টে কোনো সমস্যা হবে না। একটা হচ্ছে কালমা সম্পর্কে আমরা দেখলাম, 5 টাইম নামাজ জানলাম, রোজা জানলাম, হজ যাত্রা জানলাম যেখানে মক্কা মদিনায় যাওয়া হয়, যেটা সৌদি আরবে অবস্থিত হজ যাত্রার যে জায়গাগুলো আছে। আর একটা হচ্ছে আমরা দেখলাম জাকাত মানে হচ্ছে যেখানে যদি সত্যিকারের মুসলমান হয় সে 1/40 বা 2.5% দান করবে। ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার, নো ডাউট। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইসলাম ধর্মটা কে আবিষ্কার করে, কিভাবে আসলো, সেইটা আমরা দেখবো। ইসলামের যদি আমি বলি ফাউন্ডার, ইসলাম আবিষ্কার কোথা দিয়ে হলো? ইসলামের আবিষ্কার হলো হজরত মোহাম্মদ সাহেব দ্বারা। একজন ব্যক্তি আছে যার নাম হজরত মোহাম্মদ। কি নাম? হজরত মোহাম্মদ সাহাব বলতে পারো, সাহেব বলতে পারো। তো হজরত মোহাম্মদ নামটা মাথায় রাখবে। তিনি কি করে? ইসলাম ধর্মের ফাউন্ডার। আমি যদি কোনো আজকে থেকে যদি আমার ইচ্ছা হয় যে আমি একটা ধর্ম আবিষ্কার করব, কথার কথা চাইলেই তো আবিষ্কার করতে পারবো না, তার জন্য অনেক রকম ব্যাপার আছে, আমি একটু পরেই বলছি। তো যদি এরকম কোনো মহাত্মা, কোনো যেমন বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ আবিষ্কার
করলো, প্রচলন করলো, জৈন ধর্ম, মহাবীর। তো এদের মতন যখন মহাত্মা কোনো ব্যক্তি থাকবে, তাদের যখন প্রচুর পরিমাণে লোক ফলোয়ার্স হবে, ফলো করবে, তখন একটা নতুন ধর্ম ওরমভাবে তাদের একটা আদর্শ দ্বারা নতুন ধর্ম তৈরি হতে পারে। তো সেরকমই আমরা দেখলাম যে মুসলিম ধর্মের 5টা আদর্শের কথা আমরা দেখলাম। এই যদি এই আদর্শগুলো কেউ রাখতে পারে, তাহলে সে হয়ে যাবে মুসলিম, সত্যিকারের মুসলমান, তাই না? মুসলিম হয়ে যাবে। এবার সেটাই আমরা দেখছি যে এখানে ইসলামের ফাউন্ডারকে, সবার প্রথম যে ব্যক্তি ইসলামের ফাউন্ডার, তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ। জন্ম কত সালে হয়? 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্ম হয়। এই ব্যক্তির যেহেতু মক্কায় জন্ম হয়, তার জন্য হজ যাত্রা কোথায় করা হয়? মক্কায় যাওয়া হয়, মক্কা। আর এই ব্যক্তির মৃত্যু যেখানে হয়, তার নাম হচ্ছে মদিনা। তার জন্য মদিনাও একটা তাদের মানে আমরা যেরকম যাই না একটা তীর্থযাত্রা, সেই ওদের হচ্ছে তীর্থযাত্রা, ঠিক আছে? মানে যাত্রা ওরকম টাইপের একটা ইম্পর্টেন্ট যাত্রার জায়গা। একবার যেতে হয় জীবনে, একবার মিনিমাম জীবনে একবার যাওয়া উচিত, ঠিক আছে, যারা মুসলমান হবে। তো এবার হচ্ছে আমাদের এখানে তো ফাউন্ডার, দেখো আমার এগুলোর বিষয়ে আমি আরেকবার বলি, আমার এগুলো বইতে যেটুকু আমার জ্ঞান সেটুকুই জ্ঞান, আমার কিন্তু এর বাইরে কোনো নলেজ নেই। তো যদি কেউ কোনো ধর্মের থাকো ব্যক্তি, তাহলে কেউ মানে অন্যভাবে নেবে না, কারণ আমার যেটুকু নলেজ আমি সেটুকুই বলছি, আর এইটুকু আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, এবার হচ্ছে যে আমরা দেখছি ইসলামের ফাউন্ডার হচ্ছে কি দেখলাম, হজরত মোহাম্মদ সাহাব হচ্ছে ইসলামের ফাউন্ডার। জন্ম তার কত সালে হয়? 570 সালে হয়, মক্কাতে তার জন্ম হয়। ভেরি গুড। এবার ওনার কি করা হয়? 610 সালে, 570 থেকে 610-এ আসলাম, তার মানে কত বছরের গ্যাপ কেউ বলতে পারবে? কত বছর কাটলো এটা? 40 বছর, ঠিক কি না? 570 থেকে 610, তার মানে ঠিক বললাম? হ্যাঁ, 40 বছর। তো 40 বছর পরে উনি কি করে? উনি মহাজ্ঞান প্রাপ্তি হয় ওনার, ঠিক আছে? এই মহাজ্ঞান প্রাপ্তি যদি কারো হয়, কেউ যদি উপাসনা করে, মেডিটেশন করে, মানে ধ্যান করে, তাহলেই তার এরকম জ্ঞান অর্জন হয়, ঠিক আছে? ওই জ্ঞান মানে, ওই জ্ঞান যখন কারো অর্জন হয়ে যাবে, তখন সে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু দেখতে পারে, প্রেজেন্ট পাস্ট ফিউচারের ওপর তার নলেজ থাকে। এটাও একদম প্র্যাকটিক্যাল, এগুলো হয়, ঠিক আছে? এগুলো কেউ মিথ ভাববে না, এগুলো প্র্যাকটিক্যালি হয়। তো সেরকমই হজরত মোহাম্মদ সাহেব যে ছিল, তিনি কি, তার কি হয়? 610 সালে তার মহাজ্ঞান প্রাপ্তি হয়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে হজরত মোহাম্মদ সাহেবের জন্ম কত সালে হয়, তুমি কি অ্যান্সার করবে? কত সাল বলবে? 570 বলবে, ঠিক আছে? হজরত মোহাম্মদ সাহেব কে ছিলেন? তুমি কি বলবে? ফাউন্ডার অফ, কিসের ফাউন্ডার ছিল? মুসলমান বা ইসলাম ধর্মের ফাউন্ডার ছিল। এইবার যদি আসে হজরত মোহাম্মদ কত সালে মহাজ্ঞান প্রাপ্তি লাভ করে, তুমি বলবে 610 সাল। 10 ভেরি গুড। এইবারে যে গুহায় গিয়ে তিনি মেডিটেশন বা ধ্যান করেছিলেন, সেই গুহার নামটা পরীক্ষায় আসতে পারে। দেখো এতটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবো যে এর বাইরে কিছু থাকবেই না। হীরা নামক গুহা, গুহাটার নাম কি? হীরা নামক গুহা। কি গুহা বললাম? হীরা নামক গুহায় তিনি মেডিটেশন ধ্যান করেছিল, সেইখানে তার মহাজ্ঞান প্রাপ্তি হয়। তুমি বলবে হ্যাঁ স্যার, ভেরি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। নেক্সট যদি আমরা আসি, নেক্সট হচ্ছে 7th সেঞ্চুরিতে, আমরা যে সেঞ্চুরিটা পড়ছি না 610, এটা 7th সেঞ্চুরি বলা হয়। তো 7th সেঞ্চুরিতে মুসলমান ধর্ম শুরু হয়, ইনি মুসলমান ধর্মে শুরু করেন, ঠিক আছে? তো হজরত মোহাম্মদ তিনি যেসব ইনস্ট্রাকশন পেয়েছিলেন মহাজ্ঞান প্রাপ্তির পরে, সেই ইনস্ট্রাকশনগুলো মানুষের মধ্যে যখন উনি দেয়, মানুষের মধ্যে ছড়ায়, তখন যে ধর্মটা আবিষ্কার হয়, ওই ধর্মটার নামই হচ্ছে ইসলাম ধর্ম। ভেরি গুড। তাহলে 7th সেঞ্চুরিতে মুসলিম ধর্ম তাহলে কি হলো? শুরু হলো। কে শুরু করলো? যে ব্যক্তিটা শুরু করলো তার নাম আমরা কি দেখছি? প্রথম হজরত মোহাম্মদ, মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর দূত বলতে পারি আমরা। স্যার কোয়েশ্চেনে এই যে 610 তিনি যে জ্ঞান লাভ করেছে, এটা খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ দিলে খ্রিস্টাব্দ, আমরা এটা কোনটা লিখবো? খ্রিস্টাব্দ, এডি, সব খ্রিস্টাব্দ। ওকে, এডি এগুলো। চলো, এইবার হচ্ছে মধ্যযুগ মানে কোনো খ্রিস্টাব্দই আসবে স্যার? খ্রিস্টাব্দই আসবে। মধ্যযুগ মানে টাইমটা আমরা কত দেখলাম? মধ্যযুগের টাইমটা আমরা দেখলাম 700, কত দেখলাম বলো? 712 থেকে 1707, 707। ঠিক আছে? এই যা পড়বো এর মধ্যেই পড়বো, এই টাইমের মধ্যেই পড়বো যা পড়বো। এই জন্য টাইমটা আমি আগে বলে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো আমরা দেখলাম 600 কত সালে? 610 খ্রিস্টাব্দে মহাজ্ঞান প্রাপ্তি হলো। 570 সালে তার জন্ম হয়েছিল, 40 বছর পর মহাজ্ঞান প্রাপ্তি হলো। এইবারে সমস্যা কি হলো? 610-এর পরে 622-এ উনি কোথায় ছিলেন এতক্ষণ পর্যন্ত? মক্কায় ছিলেন, কারণ জন্ম হয় মক্কায়। ঠিক বললাম কি? দেখো তো ঠিক বলছি কিনা ব্যাপারগুলো, ঠিক আছে? এবার উনি ছিলেন কোথায়? মক্কায়। এবার যখন কোনো মানুষ খুব পপুলার হয়, সেইখানে মানুষ অনেক রকম দেখবে তার বিরোধী পক্ষ জন্মায়, অনেক রকম অন্য অন্য তোমার ধর্মের লোক থাকে, তারা তার বিরোধ করতে পারে। তো উনি ওখানে থাকতে পারেন না। উনি কি করেন? 622 সালে, 622 খ্রিস্টাব্দে ওইখান থেকে কোথায় চলে আসে? ওইখান থেকে মক্কা থেকে মদিনায় চলে আসে। মক্কা থেকে কোথায় চলে আসে উনি? 622 সালে হজরত মোহাম্মদ চলে আসে মক্কা থেকে মদিনায়। তারপরে কন্টিনিউ উনি মদিনায় থাকে। এর জন্য মদিনাও একটা আমাদের ওইখানকার হচ্ছে তীর্থস্থান। বোঝা গেল? হজের জায়গা মক্কা আর মদিনা, দুটো জায়গা। এবার ওইখানেই এই যে উনি যে ওইখান থেকে এখানে আসলো, এই যে মক্কা থেকে কোথায় আসলো? মক্কা থেকে উনি মদিনায় আসলো, 622 সালে আসলো। এই যে যাত্রাটা আছে না, এই যাত্রাটাকে বলা হয় হিজারত বলে, হিজারত। তাহলে মক্কা থেকে মদিনায় যাত্রা হজরত মোহাম্মদের, এই যাত্রাটাকে কি বলা হয়? হিজারত বলা হয়। পরীক্ষায় যদি কোশ্চেন আসে হিজারত কি,
অ্যান্সার দিতে পারবে সবাই? হিজরত কি? হযরত মুহাম্মদের স্যার। মক্কা থেকে হ্যাঁ, স্যার। মদিনায় আসার যাত্রাকেই বলা হয় হিজরত। বোঝা গেল? ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার এই সাল থেকেই, এই যে যখন তিনি ওইখান থেকে এখানে আসলেন, ওই সাল থেকে ইসলামিক ক্যালেন্ডার শুরু হয়। যখন মক্কা থেকে মদিনায় তিনি আসলেন, ওই সাল মানে 622 সাল, ওইখান থেকে শুরু হয় কি ইসলামিক ক্যালেন্ডার। একটা তো এমনি ক্যালেন্ডার আমরা ইউজ করছি, আর একটা হচ্ছে ইসলামিক ক্যালেন্ডার স্টার্ট হয় ওই সময়কাল থেকে। ওই যে ইসলামিক ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডারকে বলা হয় হিজারি সাম্বাত। হিজরি সাম্বাত, হিজরি সাম্বাত। তো পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেন এসেছিল। হিজরি সাম্বাত কি? তোমার বলতে হবে ইসলামিক ক্যালেন্ডারকে হিজরি সাম্বাত বলা হয়। ইসলামিক ক্যালেন্ডারকে কি বলা হয়? হিজরি সাম্বাত বলা হয়। এটা মনে থাকবে সবার, হ্যাঁ কি না বলো, কনফার্ম করো। কোশ্চেন এসছে এখান থেকে প্রিভিয়াস ইয়ারে। হিজরি সম্বাত হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারকে বলা হয়। আর হিজরত বলতে কি বোঝায়? হিজরত বলতে বোঝায় হযরত মুহাম্মদের মক্কা থেকে কোথায় আসা? মক্কা থেকে মদিনায় আসা। এই যে যাত্রাটা, এই যাত্রাটাকে বলা হয় হিজরত। আর হিজরি ক্যালেন্ডার, হিজরি সম্বাত বলতে কি বোঝায়? যখন মদিনায় আসলেন সেই সাল থেকে একটা ইসলামিক ক্যালেন্ডার স্টার্ট হয়, সেটাকে বলা হয় হিজরি সম্বাত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে। নেক্সট আমরা দেখবো, দেখো পুরো জিনিসটা এখন ছবির মতন ক্লিয়ার থাকবে তোমার কাছে, তোমার এটা নিয়ে কোনো চাপই নিতে হবে না, শুধু তুমি দেখতে থাকো। নেক্সট হচ্ছে 632 সাল। আচ্ছা আমরা 622 সাল অবধি পৌঁছেছি, 570-এর পরে 610, তারপর 622, একই না বলো? ঠিক বললাম? 570-এ জন্মগ্রহণ করলো, তারপর হীরা গুহায় তার জ্ঞান প্রাপ্তি হলো 610-এ, তারপর আমরা দেখলাম 622-এ আমরা দেখলাম হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসলো। এই সময় হিজরি ক্যালেন্ডার মানে সাম্বাত বা হিজরি ক্যালেন্ডার স্টার্ট হলো, ইসলামিক ক্যালেন্ডার। এবার আমরা দেখছি যে 632 সালে কি হলো? মদিনায় তার মৃত্যু হয়। 632 সালে মদিনায় তার মৃত্যু হয়ে যায়। বোঝা গেল? তাহলে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 570 থেকে 632 সাল অবধি পুরো আমরা জিনিসটা দেখলাম। আর এই সময়কাল 7th সেঞ্চুরিতে আমাদের ইসলাম ধর্মের আবিষ্কারও হয়ে গেল। জিনিসটা সবাই বুঝতে পারলে এইটুকু হ্যাঁ কি না কনফার্ম করো? ক্লিয়ার সবার? ভেরি গুড। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট হচ্ছে আমাদের, এইবারে যখন হযরত মুহাম্মদের মৃত্যু হলো না, তারপরে এবার তার উত্তরাধিকারী আসবে, যে এটা নেক্সট কার কাঁধে এই জিনিসটা কন্টিনিউ হবে। তো ফার্স্ট উত্তরাধিকারী যে ছিলেন তিনি ছিলেন আবু বাকার। ফার্স্ট উত্তরাধিকারী কি ছিলেন? আবু বাকার ছিলেন। আবু বাকার নামটা মাথায় রাখবে, কি নাম? আবু বাকার। এই আবু বাকারের সাথে আলী বলে একজন আছে, এই আলীর একটা ঝামেলা হয়ে যায়। আলীও অ্যাকচুয়ালি খলিফা ছিল। তুমি বলবে খলিফা কি? এই যারা উত্তরাধিকারী ছিলেন না মুসলিম ধর্মের, পরবর্তীকালে তাদের খলিফা বলা হতো। বোঝা গেল? তাদের খলিফা কাদের বলা হতো? মুসলিম ধর্মগুরু। হ্যাঁ, ধর্মগুরু, একদম ইসলামিক ধর্মগুরু, যারা একদম গুরু লেভেলে আছে তাদেরকে কি বলা হতো? খলিফা বলা হতো। বা ওদের উত্তরাধিকারী, একদম গুরু লেভেলে থাকবে উত্তরাধিকারী যারা ছিল, তাদের সবাইকে কি বলা হতো? খলিফা। এটা একটা পপুলার একটা তাদের পদ বলতে পারো। তাহলে আমরা দেখলাম সবার প্রথমে উত্তরাধিকারী, সবার প্রথম কে ছিলেন? এক সেকেন্ড এটা একটু ক্লিয়ার করি আমরা। সবার প্রথম উত্তরাধিকারী কে ছিলেন? তুমি কি বলবে? আবু বাকার। আবু বকর। ক্লিয়ার? সেকেন্ড যে উত্তরাধিকারী ছিলেন তার নাম হচ্ছে উমার। থার্ড যে ছিলেন তার নাম উসমান। তাহলে সেকেন্ড যে ছিল তার নাম উমার, ইউ দিয়ে, তারপরের জন যে ছিলেন তার নাম ছিল উসমান। আর 4 নম্বরে যে ছিল তার নাম হচ্ছে আলী। 4 নম্বরে যে ছিল তার নাম আলী ছিল। উত্তরাধিকারী যদি আমরা প্রথম জন বলি তাহলে বলবো আবু বাকর, সেকেন্ড হচ্ছে উমার, থার্ড হচ্ছে উসমান, আর পরের জন হচ্ছে আলী। এবার এই যে আলী দেখতে পাচ্ছ না, আলী, এই আলী আবার কে ছিল জানো? আলী ছিল হচ্ছে, আমরা একটু আগে দেখলাম কি হযরত মুহাম্মদ যে ছিল সে ইসলাম ধর্ম ফাউন্ডার মানে তৈরি করেছিল বা গঠন করেছিল, ঠিক বললাম? মানে ফাউন্ডার ছিল, ঠিক বললাম এটুকু? হযরত মুহাম্মদ, এই হযরত মুহাম্মদের সাথে আলীর একটা রিলেশন ছিল, ক্লোজ রিলেশন। কিরকম ক্লোজ রিলেশন? হযরত মুহাম্মদের যে মেয়ে ছিল না, তার বর ছিল হচ্ছে আলী, মানে হযরত মুহাম্মদের জামাই ছিল, সন ইন ল ছিল, জামাই ছিল। তাহলে যদি জামাই হয় তাহলে উত্তরাধিকারী সূত্রে এদের থেকেও বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে আলী, হ্যাঁ কি না বলো? ঠিক বললাম? এর জন্য এই যে আলী যে এত ইম্পর্টেন্ট ব্যক্তি ছিল, এর জন্য মুসলমানদের মধ্যে না একটা মতবিরোধ দেখা দেয়। কিরকম মতবিরোধ দেখা দেয়? মতবিরোধটা হচ্ছে এই আলীকেই কিছু মুসলমান আছে, 100%-এর মধ্যে 50% মুসলমান আছে, তারা আলীকেই তাদের প্রথম গুরু হিসেবে মনে করে। তারা আবু বাকারকে মনে করে যে তুমি পরের জন, তুমি 4 নম্বরে আছো। 1 নম্বরে এরা কাকে গুরু হিসেবে মনে করে, খলিফা হিসেবে মনে করে? তারা মনে করে আলী আমাদের হযরত মুহাম্মদের পরে সেকেন্ড পজিশনে উনিই আছেন। তার কারণ কি? আলী ছিল হযরত মুহাম্মদের জামাই সম্পর্কে। ভেরি গুড। কত পার্সেন্ট মুসলমান? 15% মুসলমান এটা মনে করে। আর এই 15% মুসলমান এটাকে মনে করে, তাই এদেরকে শিয়া মুসলমান বলা হয়।
আর বাকি যে 85% যারা আবু বাকারকেই মনে করে যে তার উত্তরাধিকারী, প্রথম উত্তরাধিকারী, তাই আবু বাকারকে মনে করে প্রথম উত্তরাধিকারী এমন লোক 85%, এদেরকে সুন্নি মুসলমান বলা হয়। তাহলে আমি যদি বলি শিয়া মুসলমান আর সুন্নি মুসলমানের মধ্যে পার্থক্য কি, তুমি কি বুঝতে পারলে ব্যাপারটা কোথায় পার্থক্য আছে? হ্যাঁ Clear? স্যার। তাহলে এইটা হচ্ছে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, একটা শিয়া একটা সুন্নি। এখনো পর্যন্ত তুমি দেখতে পারবে এদের মধ্যে প্রচুর একদম, এরা এতটাই দুজন দুজনের বিরোধী হয়ে গেছিল না, নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছিল। এই ঝামেলা মেটানোর জন্য আরেকটা মুসলমানের উৎপত্তি হয়, ইসলামের আরেকটা পার্টের উৎপত্তি হয়, তার নাম সুফি। এই সুফিরা কি করতো, এদের মধ্যে মিল করার চেষ্টা করতো যে তোমরা মিলেমিশে থাকো, আমাদের আল্লাহ একজনই, আমরা ঝামেলা করব না। তাহলে এদের যারা মিল করার চেষ্টা করে তাদের নাম হচ্ছে সুফি। যারা আলীকে প্রথম শিষ্য মনে করে তারা শিয়া। যারা আবু বকরকেই প্রথম শিষ্য মনে করে তারা হচ্ছে সুন্নি। আবু বকরকে কেন মনে করে এরা জানো? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোকের বক্তব্য ছিল এটা যদি বংশ পরম্পরায় চলে তাহলে একটা বাজে ব্যাপার, যে আমার বংশ পরম্পরায় আমি চালাচ্ছিল। ওরা মনে করতো যে যোগ্য তাকেও পদটা দাও, তো আবু বকর সব থেকে বেশি যোগ্য ছিল, তার জন্য আবু বকরকেই সেকেন্ড মানে ফার্স্ট ওটা রাখা হয়, ফার্স্ট পজিশনে প্রথম খলিফা হিসেবে রাখা হয়। তো এইটা আবার অনেকে মানতে পারে না, তারা আবার আলীর প্রচুর ফ্যান ছিল, যেহেতু আলী ওদের বংশ পরম্পরায় মানে ওদের আত্মীয় ছিল। তো সেই ক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়, একটা শিয়া একটা সুন্নি। এটুকু তোমরা বুঝতে পারলে। এদের যারা মিল করার চেষ্টা করে তারা হচ্ছে সুফি। তাহলে পুরো বিষয়টা আমাদের কাছে এখন ক্লিয়ার। এইবারে যদি আমরা আরেকটু আসি, তো মুসলমান ধর্মের মানে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হয়ে গেল, তুমি বলবে হ্যাঁ স্যার। কত সালে প্রতিষ্ঠা হয়ে গেল? আমাদের 7th সেঞ্চুরিতে প্রতিষ্ঠা সবকিছু হয়ে গেল। হযরত মুহাম্মদের যদি আমি বলি জন্ম কত সালে হয়েছিল, কারো মনে আছে এতক্ষণে? কত সালে? 570 সালে। 570 স্যার। মহাজ্ঞান কত সালে অর্জন করেছিল উনি? 610 মহাজ্ঞান। 622 উনি যেটা করেছিল সেটা উনি করেছিল হচ্ছে তোমার মক্কা থেকে কোথায় গেছিল? মদিনায় গেছিল। আর আমি একটা জিনিস দেখলাম, 600 কত সালে ওনার মৃত্যু হয়? 632 নাকি 632? 632। তাহলে দেখো, ক্লাসে যদি অ্যাটেন্ড থাকো তোমার আর এক্সট্রা কোনো এফোর্ট লাগবে না, তুমি যা লেভেলের জ্ঞান অর্জন করবে তুমি যে কোনো সিজিএল লেভেলের স্টুডেন্টের সাথে টক্কর নিতে পারবে একদম আরামসে, নিশ্চিন্তে। ওরাও এত স্যার জ্ঞান বলছি লাগবে যে না। বলো স্যার বলো। বলছি যে খলিফাকে অনেকে পীর বলে স্যার। পীর বলে, একদম। হ্যাঁ স্যার। এইবারে আমরা যদি আসি, কিন্তু পরীক্ষায় খলিফা দেবে, খলিফাটা মাথায় রাখবে। এবার আমাদের এখানে তুমি পীর বলেছো, একদম ঠিকই বলেছো ওটা। এবার আমাদের এখানে আমরা দেখবো যে ভারতে একটু দেখো, ভারতে আকবরের আক্রমণ, সরি আরবের আক্রমণ। ভারতে কোথার আক্রমণ? আরবের। আচ্ছা, আরব কেন আক্রমণ করলো? কারণ মুসলমানদের ঘাঁটিটা কোথায়? আরবেই। কারণ হযরত মুহাম্মদ কোথায় ছিল? আরবের ছিল, ঠিক কিনা বলো? মক্কা মদিনা দুটোই কোথায় অবস্থিত? আরবে অবস্থিত। এটা যদি না বলি তাহলে একটু শুনে নাও, মক্কা মদিনা কোথায় অবস্থিত বলো তো? কোথায় অবস্থিত তুমি বলবে? আরবে অবস্থিত। তাহলে পুরোপুরি সৌদি আরবে, পুরোপুরি মুসলমান গোষ্ঠীটাই ওখানে আছে। এইবার ওরা কি করতো, ওরা না জলপথে অনেক বাণিজ্য করতো, ট্রেড বাণিজ্য করতো। এবার এইখান থেকে একটা ঝামেলা হয়, যার জন্য অ্যাকচুয়ালি মুসলমানরা আমাদের ইন্ডিয়াকে আক্রমণ করে। একটু দেখো ব্যাপারটা কি। ব্যাপারটা এরকম, মোহাম্মদ বিন কাসিম বা কাসেম বলতে পারো, কাসেম লেখা থাকে বাংলাতে, একটু ইংলিশের সাথে চেঞ্জ হয়। মোহাম্মদ বিন কাসেম বা মোহাম্মদ বিন কাসিম 712 থেকে 714 সালে, 712 থেকে 714 সালে। আচ্ছা, হযরত মুহাম্মদের মৃত্যু কত সালে হয়? 632। তখন মুসলমান ধর্ম তৈরি হয়ে গেল, তুমি বলবে হ্যাঁ স্যার। এবার কিছুদিন যাওয়ার পরে 712 সালে আমরা আসলাম। 712 সালে যাকে আমরা নিয়ে পড়বো, প্রথম যে ব্যক্তি ভারতে সফল মুসলমান আক্রমণ করেছিল সেই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। এর আগে অনেক মুসলমান এসে গেছে, ওদের আমরা পুছিও নেই, ঠিক আছে? তোমরা গেছো ব্যবসা বাণিজ্য করছো, ঠিক আছে, কিন্তু একদম অ্যাটাক করার ধান্দাতে কে এসেছিল মোহাম্মদ বিন কাসিম, যে ভারতে পুরোপুরি একদম এসছে যে অ্যাটাক করবোই করবো। এই অ্যাটাকের পিছনে একটা কারণ আছে, কারণটাও বলবো। তো প্রথম সফল মুসলিম আক্রমক কে ছিলেন? যদি পরীক্ষায় কোশ্চেন আসে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে চরম ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার বলতে হবে মোহাম্মদ বিন কাসিম বা মোহাম্মদ বিন কাসেম, যে কিনা প্রথম মুসলিম ছিলেন। কোথা থেকে এসেছিলেন, কোন দেশ থেকে এসেছিলেন, কি বলবে? আরব থেকে এসেছিলেন, সৌদি আরব থেকে। ভারতে এসে কত সালে অ্যাটাক করে? 712 সালে। এটা আবার টাইম পিরিয়ডটা হেবি ছোট, দেখো 712 থেকে 714, তাহলে কয় বছর এর হাতে ছিল টোটাল? 2 বছর। এই 2 বছর ওনার মৃত্যুর কারণটা হেবি মজাদার, ষড়যন্ত্রের মৃত্যু হয়ে গেছে বেটার, ঠিক আছে? আমরা দেখবো। তো যাই হোক, মোহাম্মদ বিন কাসেম আসে, ফুল অ্যাটাক করে কি করে আমরা একটু দেখি। চাঁচনামা, এখানে বইটা একটু কেটে গেছে, চাঁচনামা লিখে দিচ্ছি। চাঁচনামা একটা বই ছিল, সেই বই থেকে আমরা এই পুরো যে হিস্ট্রিটা আমরা এখন পড়বো সেটা আমরা জানতে পারি। তো মুসলমানদের আক্রমণের যে ঘটনাটা আমরা পড়বো, যে বই থেকে আমরা জানতে পারি, সেই বইয়ের নাম হচ্ছে চাঁচনামা।
যদি বলে যে এই চাঁচনামার লেখক, বইটার লেখককে, তুমি বলবে আল কুফি। আল কুফি হচ্ছে চাঁচনামা বইয়ের লেখক। তাহলে আমরা যে এখন যে জিনিসটা পড়বো, আমি বললাম প্রথমে যে হিস্ট্রিতে আমরা যা পড়বো সব কোনো না কোনো একটা এভিডেন্সের উপর আছে, আমাদের কিছু মন থেকে বার করবো না। তাহলে এই যে আমরা মুসলিম আক্রমণ সম্পর্কে পড়বো, এটা কোন বই থেকে আমরা জানতে পারি? সব কিছু আমরা জানতে পারি চাঁচনামা নামক একটা বই থেকে। এই চাঁচনামা বইয়ের লেখক কে ছিল? তুমি বলবে আল কুফি ছিল এর লেখক। লেখক কে ছিল বলো? আল কুফি। নামটাও হেবি সুন্দর, ঠিক আছে? হালকা একটু কুফির সাথে ই লাগিয়ে দিলে কুলফি হয়ে যাবে। তো যাই হোক, আল কুফি চাঁচনামা। এইবারে এই আল কুফির চাঁচনামা সম্পর্কে আমরা একটু দেখবো, নিচে যাবো। এবার নোট, কি নোট আছে দেখো। এই সময় আকবরের শাসক, আরবের শাসক কে ছিলেন? আরবের মানে আরব যে দেশ থেকে উনি এসছেন, মোহাম্মদ বিন কাসেম। উনি কোথা থেকে এসছে? আরব থেকে। তো আরবে সেই টাইমে একজন শাসক ছিল নিশ্চয়ই। তো শাসক এগুলো কি নোট করবো? ভেরি ইম্পর্টেন্ট, এগুলো নোট করতে হবে একদম। এই নামগুলো পুরো খাতায় জন্য নোট করতাম, না না না, খাতায় নোট করো না, এগুলো জাস্ট এখন তুমি ক্লাসে কমপ্লিট করছো, এরপরে আমি এটার পিডিএফটা দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? পিডিএফটা পড়ে নেবে, তো ভেরি সুবিধা হবে, আর নোট করতে হবে না। কিন্তু এই পিডিএফটা যখন দেবো না, একটু 2-3 বার একটু নিজেও একটু রিভিশন করবে, পিডিএফ দেখে দেখে বুঝতে পেরে যাবে, পিডিএফ দেখলে মনে পড়ে যাবে। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি আল কুফি। আল কুফি আমরা সম্পর্কে কি দেখছি? আল কুফি সম্পর্কে আমরা দেখছি যে উনি একটা বই লেখেন চাঁচনামা। সেই চাঁচনামা থেকে আমরা এই যে আক্রমণ হচ্ছে এখন মুসলমানদের, সবকিছু আমরা জানতে পারি। প্রথম যে ব্যক্তি এসেছিলেন, সফলভাবে আক্রমণ করেছিলেন মুসলিম ব্যক্তি, যার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। কত সালে আক্রমণ করেছিল? সালটা কি কারো মনে আছে? 712 714 বেশ 2 বছরের মধ্যে সে মারা যেন যায়। এটা একটা ইন্টারেস্টিং কাহিনী, আমি বলছি এখনই। তো এই সময় কি হয়? এই সময় আমরা দেখছি উনি কোথা থেকে এসছে? আরব থেকে এসছে মোহাম্মদ বিন কাসিম। তো আরব থেকে এসে, আরবে তখন কে ছিলেন? আল হাজাজ ছিলেন হচ্ছে ওখানকার, তুমি বলতে পারো রাজা। ওই রাজা আল হাজাজের সেনাপতি ছিলেন হচ্ছে অ্যাকচুয়ালি মোহাম্মদ বিন কাসিম। তাহলে মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? তোমার কাছে কি বিষয়টা ক্লিয়ার? আরবের রাজার সেনাপতি ছিলেন, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো? তাহলে আরবে একটা রাজা ছিল, রাজার নাম কি ছিল? রাজার নাম ছিল আল হাজাজ। আল হাজাজের সেনাপতি কে ছিল? সেনাপতি ছিল মোহাম্মদ বিন কাসিম। কাসিমকে বলেছে তুমি একটা হাতে কাঁচি নাও, কাঁচি নিয়ে গিয়ে ইন্ডিয়াতে অ্যাটাক করো। যাই হোক, উনি আসবে ইন্ডিয়াতে, অ্যাটাক করবে, সফলভাবে অ্যাটাকই করবে, কোনো সমস্যা নেই। তখন ভারতের রুলার কে ছিল? কারণ ভারতেই অ্যাটাক করেছে, তো ভারতে কোথায় এসে অ্যাটাক করলো? ভারতে অ্যাটাক করলো রাজা দাহিরের। একটা রাজার নাম ছিল দাহির, যে সিন্ধ প্রদেশের রাজা ছিল। সিন্ধ, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে, রাজা দাহির কোথাকার রাজা ছিল? তুমি কি বলবে? কোথাকার রাজা ছিল? সিন্ধের রাজা ছিল। সিন্ধ কোথাকার রাজা ছিল? রাজা দাহির সিন্ধের। দেখো এক সেকেন্ড, এইখানে যেটুকু ডেটা বলছি শুধু এইটুকু পড়ো, আর কিছু মাথায় রাখতে হবে না। হ্যাঁ বলো। স্যার বলছি মানে আরবের শাসক কাসিমকে পাঠিয়েছিলেন attack হ্যাঁ করতে? একদম, আরবের শাসক ছিলেন, কি বললাম, আরবের যে রাজা ছিলেন তখনকার সময়, আরবের রাজা ছিল আল হাজাজ। বুঝতে পারলে কি? আরবের রাজা কে ছিলেন? আল হাজাজ। হ্যাঁ স্যার, আর হাজাজ। হ্যাঁ, উনি একজন মুসলমান, কারণ মুসলমান ধর্ম ওখানে পুরোপুরি প্রচলন হয়ে গেছে। এবার ওনার একজন সেনাপতি ছিল, রাজার সেনাপতি কে ছিল? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমকে বলছে, অ্যাকচুয়ালি ভারতের সাথে একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা আমি এখনো বলছি না, একটু পরেই বলছি। ভারতের সাথে ঝামেলা হয়েছিল, এর জন্য বলেছে যাও ভারতে গিয়ে এবার ফুল অ্যাটাক দাও। এতদিন ভারতকে কিছু বলছিল না, এবার অ্যাটাক করবো। আসে মোহাম্মদ বিন কাসিম, আসে অ্যাটাক করতে আসে। তো অ্যাটাক করতে আসে কার, কোন রাজার উপরে? রাজা দাহিরের উপরে। এই যে রাজা দাহিরকে যে ওরা অ্যাটাক করে, তার মানে রাজা দাহিরের সাথে ওদের কোনো একটা ঝামেলা হয়েছিল। হ্যাঁ কিনা বলো? ঠিক বললাম? ঠিক আছে। এই যে রাজা দাহির ছিলেন, এটা কোথাকার রাজা ছিলেন? পরীক্ষায় কোশ্চেন আসবে, তুমি কি বলবে? কোথার রাজা ছিল? সিন্ধের রাজা ছিল। ক্লিয়ার? এই রাজা আবার কোন জাতির ছিলেন জানো? ইনি ছিলেন ব্রাহ্মণ রাজা। কোন জাতি ছিল? রাজা দাহির রাজা ছিল ব্রাহ্মণ। তো পরীক্ষায় এখান থেকেও কোশ্চেন এসছে, স্টুডেন্টের তো মাথা খারাপ। রাজা দাহির কোন জাতির ছিল সেটা আমি এখন কিভাবে জানি? ঠিক আছে, উনি ছিলেন ব্রাহ্মণ রাজা। এইখানে যা পড়াচ্ছি এর বাইরে তুমি কি বললাম, কিচ্ছু আসবে না। রাজা দাহির ছিল একজন ব্রাহ্মণ রাজা। তো যদি পরীক্ষায় কোশ্চেন আসে, এই যে আমরা সিন্ধ সম্পর্কে দেখছি, সিন্ধের একটা ক্যাপিটাল মানে রাজধানী বলতে পারি। রাজধানী কি ছিল? আরোর ছিল রাজধানী, আরোর, ARORE, আরোর ছিল হচ্ছে রাজধানী। তাহলে সিন্ধের রাজধানী ছিল আরোর। এই যে আরোরে একটা কি ছিল জানো? আরোর একটা বন্দর ছিল, বন্দরের নাম হচ্ছে দেবল বন্দর, দেবল। আরোর হচ্ছে কোথাকার রাজধানী বললাম? রাজধানী মানে আমাদের যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, কলকাতাতে সবকিছু হয়, যে মানে যে ওখান থেকে মানে একদম এমন পপুলার জায়গা যেখান থেকে সবকিছু ব্যবসা বাণিজ্য দেখা হয়। তো সেরকমই একটা রাজধানী থাকে। সিন্ধের রাজধানী ছিল, ক্যাপিটাল ছিল কি? আরোর ছিল। এই আরোরে একটা বন্দর ছিল, বন্দর মানে যেখানে জাহাজ টাহাজ এসে থামে। ঠিক বললাম? বন্দর মানে জাহাজ থামে, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে। বন্দর মানে যেখানে জাহাজ টাহাজ এসে থামে, মানে ব্যবসা বাণিজ্যের জায়গা। এবারে কি করতো? এই রাজা দাহিরের কিছু লোকজন ছিল, যারা এই আরোরে যে বন্দর আছে, বন্দর দেবল বন্দর, সেইখানে যখন বিদেশ থেকে কোনো মানে জাহাজ বা কিছু আসতো, নৌকা আসতো, সেখানে গিয়ে এরা একটু ইচ্ছা করে জোর জবরদস্তি একটু লুটপাট করার চেষ্টা করতো।
ঠিক আছে? কোন রাজার লোকজন? রাজা দাহিরের লোকজনকে লুটপাট করতো, কারণ ওদের রাজধানী, ওরা চাইলেই লুটপাট করতে পারতো। এর থেকে একটু এটা নিল, ওর থেকে একটু এটা নিল, এইভাবে একটুখানি রাজত্ব করতো ওরা। তো কোন বন্দরে এরকম ঝামেলা করতো ওরা? দেবল বন্দরে। কোন বন্দরে বলো? দেবল বন্দরে ওরা, দেবল বন্দর। ঠিক আছে, রাজা দাহিরের লোকজনকে ঝামেলা করলো। একদিন কি করেছে, ওই আরবের যে রাজা ছিল, আরবের রাজার নাম আমরা কি দেখলাম? রাজা আল আল হাজাজ, তাই তো? কই গেল আল হাজাজ? এই আল হাজাজের কিছু জাহাজ তোমার এই দেবল বন্দরে আসে। কোন বন্দরে আসে? দেবল বন্দর। আচ্ছা, দেবল। দেবল বন্দরে কার রাজত্ব ছিল? রাজা দাহিরের। এই দেবল বন্দরে আসার পরে কি হলো জানো? এদের সাথে ঝামেলা হলো। আল হাজাজের লোকজনের জাহাজ আর এদিকে দেবল বন্দরের রাজার, তোমার রাজা দাহিরের লোকজন মিলে ঝামেলাঝাটি হলো। এইবারে তখন আল হাজাজ বলল, মানে আরবের রাজা বলল, আমার সাথে ঝামেলা, রাজা দাহিরের ওখানে অ্যাটাক করো। আর অ্যাটাক করার দায়িত্ব দিল সেনাপতিকে। সেনাপতির নাম কি ছিল? মীর কাসিম, কাসিম। ঠিক আছে? কাসিম। মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম তখন কি করলো? অ্যাটাক করলো। তাহলে অ্যাটাকটা যে করলো, কেন করলো এখন বুঝতে পারলে? কেন অ্যাটাক করেছিল মুসলমানরা সবার প্রথম 712 সালে? ঠিক আছে, এই রাজা দাহিরের সাথে এই নিয়ে ঝামেলা। কোথায় ঝামেলা? বন্দরে ঝামেলা। হয়তো রাজা দাহির জানেও না যে এরকম ঝামেলা হচ্ছে। যাই হোক, বলছি বলো। আরবরা যখন স্যার আমাদের অ্যাটাক করেছিল তার আগে কি স্যার মুসলিম শাসক ভারতে ছিল? হ্যাঁ, মুসলিম শাসক ছিল না, তখন অ্যাটাক হয়েছিল এর আগে। এইবারে সবার প্রথম আমাদের পুরো একদম সবার প্রথম মানে অ্যাকচুয়াল অ্যাটাক হয়েছিল, সেটা করেছিল হচ্ছে এই মোহাম্মদ বিন কাসিমই করেছিল। এর আগে অনেকে চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি। যদি পরীক্ষায় আসে প্রথম সফল মুসলিম আক্রমকের নাম, তুমি কি বলবে? তুমি বলবে মোহাম্মদ বিন কাসিম। কত সালে অ্যাটাক হয় সবার প্রথম? তুমি কি বলবে? সালটা ছিল 712 থেকে 712। 714। 712টাই শুধু বলতে হবে, কিন্তু এই মোহাম্মদ বিন কাসিম বেঁচেই ছিল 2 বছরের পরে। কেন বেঁচেছিল 2 বছর জানো? হ্যাঁ, এখানে একটা মজাদার হিস্ট্রি আছে, একটু বলি ছোট্ট করে। এই মোহাম্মদ বিন কাসিম যখন কি করে, এই রাজা দাহিরের এখানে এসে ঝামেলাঝাটি করে রাজা দাহিরকে তো মেরে ফেলে। তারপরে রাজা দাহিরের 2টো মেয়ে ছিল, মেয়ের নামটা আমার মনে নেই, যাই হোক মেয়ে ছিল। ওই মেয়ের 2টোকে আবার কি করে, রাজা আল হাজাজ যে ছিল না, রাজা আল হাজাজ, আল হাজাজ কে ছিল? তোমার ওই আরবের রাজা ছিল, ঠিক বললাম কি? আল হাজাজ, ঠিক আছে কি? হ্যাঁ, দেখো তো, স্যার। ওকে। আল হাজাজের ওই ছেলে ছিল আবার। এবার ছেলের জন্য ওই 2 মেয়েকে আবার পাঠিয়েছে যে তোমার ছেলের জন্য 2টো মেয়ে পাঠাচ্ছি, এদের তুমি বিয়ে দাও। এইবারে ওই মেয়ে 2টো গিয়ে কি করেছে, বলছে এই তোমার মোহাম্মদ বিন কাসিম, ওই মেয়ে 2টো গিয়ে বলছে রাজা আল হাজাজকে আমাদের সাথে বাজেভাবে ব্যবহার করেছে। ঠিক আছে, রাজা আল হাজাজের মাথা গরম হয়ে গেছে, তাদের সাথে আবার আমার ছেলের বিয়ে দেবো। এইবার মোহাম্মদ বিন কাসিমকে তাড়াতাড়ি ডেকেছে, তুই আয় এদিকে আয়। তো মোহাম্মদ বিন কাসিম 2 বছরের মধ্যে আবার গেছে আরবে, তো মোহাম্মদ বিন কাসিমকে মেরে ফেলেছে। তো মারার পিছনে ষড়যন্ত্রকারী কে ছিল? ওই 2টো মেয়ে ছিল। কার মেয়ে ছিল? রাজা দাহিরের মেয়ে ছিল। বোঝা গেল মজাদার কাহিনীটা? তো এইভাবে ওর 2 বছরের কাহিনী খতম। এইবারে পরীক্ষায় কোশ্চেন আসবে, প্রথম মুসলিম আক্রমক ভারতের কে ছিল? তুমি বলবে মোহাম্মদ বিন কাসিম। পরীক্ষায় ডাইরেক্ট আসবে। কোথায় আক্রমণ করে, কাকে আক্রমণ করে? সিন্ধে আক্রমণ করে। রাজা ছিলেন দাহির। সিন্ধের রাজা ছিলেন তখন কে? রাজা দাহির। ঠিক বললাম? এটুকু পয়েন্ট সবার কাছে ক্লিয়ার? Yes, sir. নেক্সট হচ্ছে হ্যাঁ, ফার্স্ট স্যার। মুসলিম যে জিজিয়া এক প্রকার কর মানে ট্যাক্স, জিজিয়া ট্যাক্স লাগায়, তার নাম হচ্ছে কাসিম। ঠিক আছে, এই মোহাম্মদ বিন কাসিম যে কিনা ভারতে এসেছিল 712 সালে, সে প্রথম জিজিয়া কর লাগায়। জিজিয়া কর, জিজিয়া ট্যাক্স। এই জিজিয়া ট্যাক্স মানে কি? এই জিজিয়া ট্যাক্স হচ্ছে যারা মুসলমান ছিল না আমাদের এখানে তো মোহাম্মদ বিন কাসিম আসলো, তারপর এসে উনি কি করলো? জিজিয়া ট্যাক্স লাগিয়ে দিল। ট্যাক্সটা কি? যারা মুসলমান নয়, নন মুসলিম, তাদের ক্ষেত্রে তাদের আধা অংশ বা 2/3 অংশ ইনকামে নিয়ে নেওয়া হবে। মানে 100 টাকা ইনকাম করলে 50 টাকা বা 2/3 অংশ তারা নিয়ে নেবে। বোঝা গেল? তুমি বলবে হ্যাঁ, তাহলে এক প্রকার ট্যাক্স লাগায়, ট্যাক্সটা হচ্ছে জিজিয়া কর, জিজিয়া ট্যাক্স। তো পরীক্ষায় কোশ্চেন আসবে জিজিয়া ট্যাক্স কে প্রচলন করে? তোমার বলতে হবে মোহাম্মদ বিন কাসিম। হ্যাঁ কিনা বলো, বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এই মোহাম্মদ বিন কাসিম যে জিজিয়া ট্যাক্স নিত, সেটা আবার কারো কারো থেকে নিত না। কাদের থেকে নিত না? ব্রাহ্মণ, মহিলা আর প্রতিবন্ধীদের থেকে নিত না। তাহলে এটাও তুমি বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? আর মুসলিমদের থেকেও নিত না। যারা মুসলিম তাদের থেকে তো নিতই না। ঠিক আছে, নন মুসলিমের জন্যই এক ট্যাক্সটা ছিল, জিজিয়া ট্যাক্সটা। নন মুসলিম হলেই তোমার আধা বা 2/3 অংশ ট্যাক্স হিসেবে নিয়ে নেবে টাকার প্রতি বছরের। আর জিজিয়া ট্যাক্সটা শুধু নেয়নি কার থেকে? ব্রাহ্মণের থেকে নেয়নি, মহিলাদের থেকে নেয়নি, আর প্রতিবন্ধীদের থেকে এই ট্যাক্সটা তারা নিত না। এইটুকু পয়েন্ট কি ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার পয়েন্ট? হ্যাঁ, স্যার। ভেরি গুড। আগেই যাই তাহলে আমরা। এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে সব। এবার হচ্ছে আমাদের এখানে আর দেখি কতটা আছে, আর একটু আছে আমাদের এখানে। আমাদের হচ্ছে মোহাম্মদ বিন কাসিম প্রথম যিনি ভারতে সোনার মুদ্রা চালু করেন। তাহলে এটা যদি পরীক্ষায় কোশ্চেন আসে ডাইরেক্ট এটা দিয়ে আসতে পারে, তো হ্যাঁ কি না বলো?
যে কে প্রথম স্যার। ভারতে প্রথম হ্যাঁ, স্যার। সোনার মুদ্রা আবিষ্কার করে মানে চালু করে, তুমি বলবে মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম কার সেনাপতি ছিল, কি বলতে পারবে? রাজা আল হাজাজ, আল হাজাজের আল হাজাজের সেনাপতি ছিল। আল হাজাজ, ভেরি আল গুড। হাজাজ। তো আল হাজাজের সেই সেনাপতির মানে জীবনকাল কয়টুকু ছিল? 712 থেকে 714, 2 বছরের। অ্যাটাক করার 2 বছরের মধ্যেই শেষ তিনি। তার আগে বেঁচে ছিল অনেক সময়, কিন্তু অ্যাটাক করার 2 বছরেই শেষ। যাই হোক, মোহাম্মদ বিন কাসিমই সবার প্রথম সোনার মুদ্রা চালু করেন। এই সোনার মুদ্রার নাম যেটা দেওয়া হয়, দেরহাম নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? সোনার মুদ্রার নাম দেওয়া হয় দেরহাম। দিরহাম, দেরহাম বা দিরহাম বলতে পারো। তাহলে এই দেরহাম বা দিরহাম এটা এক প্রকার কি মুদ্রা? সোনার মুদ্রা। সোনার মুদ্রা। এই সোনার মুদ্রা সবার প্রথম কে চালু করে? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম, ভেরি গুড। নেক্সট কোশ্চেন আসতে পারে, ইনি প্রথম যিনি ভারতে আরবি ঘোড়া নিয়ে আসেন। তাহলে ভারতের আগে আরবি ঘোড়া ছিলই না, কারণ উনি আরব থেকে এসছে, তো ঘোড়া সঙ্গে করে নিয়ে এসছে। কি ঘোড়া নিয়ে এসছে উনি? সবার প্রথম আরবি ঘোড়া। তাহলে ভারতে প্রথম আরবি ঘোড়া কে নিয়ে আসেন? মোহাম্মদ বিন কাসিম। কাসিম পরীক্ষায় স্যার। ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। ভেরি গুড, এটুকু বুঝতে পারলে। নেক্সট চলে আসো। বলছে আরবদের দ্বারাই প্রথম খেজুর চাষ হয়, কারণ খেজুর আরবের। প্রথম খেজুর চাষ কারা করে? আরবরা করে। যদি পরীক্ষায় কোশ্চেন আসে লিখতে পারবে কারা প্রথম খেজুর চাষ করে? ডেটস, আরবরা। উট পালনও আমাদের এখানে ছিল না, উট পালনও চালু হয় আমাদের আরবদের দ্বারাই। আরবরা যখন আসবে 712-তে, তখনই উট পালন শুরু হবে। তাহলে এখানে 3-4টে পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। সোনার মুদ্রা চালু করেন, ভেরি গুড। ভারতে আসার পর আরবি ঘোড়া নিয়ে আসেন, ভেরি গুড। তারাই প্রথম খেজুর চাষ করে, ভেরি গুড, বুঝতে পারলে। তারাই প্রথম উট পালন শুরু করে। এই 4টে পয়েন্ট তোমার কাছে ক্লিয়ার, হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার একটা ওয়ার্ড আছে মনসুন। ওয়ার্ডটার নাম হচ্ছে মনসুন, যেটা আমরা বর্ষার ঋতুর জন্য আমরা ইউজ করি। এই মনসুন শব্দটাও কাদের দ্বারা দেওয়া? আরবদের দ্বারাই দেওয়া। প্রথম প্রচলন করে আরবরাই, বুঝতে পারলে। মনসুন শব্দটা প্রথম কারা ইউজ করে? আরবরাই, ভারতে এসে ইউজ করে। তাহলে পরীক্ষায় স্যার এটা ইংলিশ ওয়ার্ড নয়? ইংলিশ ওয়ার্ড এটা, তো এটা বাংলাতে তোমার মনসুনই লেখা থাকবে, ঠিক আছে? ওরা মনসুন বলতো। তো মনসুন যেটা বর্ষা ঋতু, বা বাংলায় যদি একদম বাংলা করে দেয় তাহলে বর্ষা ঋতু করে দেবে। বর্ষা ঋতু তোমাদের সবার প্রথম এখানে মুসলিমরাই অ্যাকচুয়ালি এটাকে মনসুন করে বলতো, ওরাই, আরবরাই। তাহলে এই মনসুন শব্দটা প্রথম কারা ইউজ করে? আরবরা ইউজ করে আমাদের এখানে এসে। তাহলে এই পয়েন্টগুলো কি তোমাদের কাছে ক্লিয়ার? পরীক্ষায় যদি এখান থেকে কোশ্চেন আসে লিখতে পারবে, হ্যাঁ কিনা বলো? পরীক্ষায় হ্যাঁ, এগুলোতে স্যার। কোশ্চেন আসবে, একদম আসবে। এনটিপিসি এত ডেপতে যাবে তোমার ধারণাই করতে পারবে না। যারা ডেপতে পড়বে না এইভাবে, তাদের মাথার উপর দিয়ে যাবে পুরো সব কোশ্চেন, সব আনকমন লাগবে। চরক সংহিতা ও পঞ্চতন্ত্র বই দুটোর আরবি ভাষায় ট্রান্সলেট করেছিল তারাই, মানে আরবরাই। আরবরা তো এখানে আসে। এবার আরবদের দুটো বই খুব ভালো লেগে যায়, একটা হচ্ছে চরক সংহিতা, একটা হচ্ছে পঞ্চতন্ত্র। এইটা তারা কোন ভাষায় ট্রান্সলেট করে? আরবি ভাষায়। কেন আরবি ভাষায় ট্রান্সলেট করে? এখান থেকে ট্রান্সলেট করে ওই বইয়ের মালপত্র, যা জিনিসপত্র আছে ভেতরে, টুক করে আরবে পাঠাবো, আরবের লোকজন পড়বে, মজা পেয়ে যাবে। তাহলে আরবি ভাষায় দুটো বই ওরা তোমার করেছিল, ট্রান্সলেট করেছিল। বই দুটোর নাম কি ছিল? চরক সংহিতা আর পঞ্চতন্ত্র। চরক সংহিতা আর পঞ্চতন্ত্র, দুটো বইয়ের নাম ছিল চরক সংহিতা আর পঞ্চতন্ত্র। ঠিক আছে? কোন ভাষায় ট্রান্সলেট করেছিল আরবরা? আরবি ভাষায় ট্রান্সলেট করেছিল। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে কমপ্লিট। হিস্ট্রি আমরা মিডিয়েভেল দিয়ে স্টার্ট করলাম, আমরা হিস্ট্রির প্রথম বেসিক দিয়ে স্টার্ট করলাম, তারপর মিডিয়েভেল দিয়ে স্টার্ট করলাম, আর আমরা অনেক কিছু জানতে পারলাম। মিডিয়েভেল স্টার্ট হচ্ছে 712 থেকে, মুসলিম আক্রমণ থেকে আমরা স্টার্ট করে ফেললাম। তাহলে এইটুকু সবার কাছে ক্লিয়ার, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, ক্লিয়ার স্যার। সবার হ্যাঁ, কাছে? ভেরি গুড। দেখা হচ্ছে আমাদের তাহলে কালকের নেক্সট ক্লাসে। একটা কোশ্চেন করবো?